নিশ্চয়ই জানেন যে আমাদের ওয়াদনিক ফাউন্ডেশন আমাদেরকে সাপোর্ট করছে। এমপ্লয়মেন্ট সাপোর্ট সার্ভিসের যে পার্টটা আমরা একটা করতে দিচ্ছি আমাদের ইউথদেরকে ওয়াদনিক ফাউন্ডেশনের ব্যবস্থাপনায়। এখানে অলরেডি আপনাদের সবাই মোটামুটি ট্রেনিং পেয়েছেন একবার। তো আমাদের আপনাদের ইউজার যারা আছে তাদের জন্য স্মুথ করার জন্য ওয়াদনি কিছু ডেভেলপমেন্ট করেছে এই টোটাল মডিউলটা এবং অ্যাক্সেস গুলোকে সহজ করেছে বলে আমরা জেনেছি। তো পুনরায় আপনাদেরকে ওরিয়েন্ট করা এবং আমাদের অনেক নতুন নতুন প্রতিষ্ঠান যারা আমাদের সাথে কাজ করেছেন কক্সবাজারে অনেকে কাজ করছেন। মূলত এই যে প্ল্যাটফর্মটা যেটা আমরা এখন ইউজ করছি এটা আমরা সবার জন্য উন্মুক্ত রেখেছি যে সবাই যেন এখানে এনরোল হয়ে আপনাদের যারা বেনিফিশিয়ারি আছে রেগুলার ইউজ আছে প্রজেক্টের বাইরে অনেক আপনারা প্রশিক্ষণ দিয়ে থাকছেন, আইটি বেস প্রশিক্ষণ রয়েছে আপনাদের অনেক, তারাও যেন ওই প্ল্যাটফর্মটা ব্যবহার করে তাদেরকে যেন ওই ডেটাগুলোকে ডিসক্রিমিনেট করা যায় তাদের কেরিয়ার প্ল্যানটাকে আরো সহজ করার জন্য। সেই বিষয়গুলোকে সামনে রেখে কিন্তু আমরা সবাইকে আজকে ইনভাইট করি সবাই এখানে। তো এই জন্য আমাদের আজকে এই সেশনটা যেটা আমাদের রেদওয়ান ভাই ওয়াদনি ফাউন্ডেশন থেকে উনি টোটালটা কোঅর্ডিনেট করবেন। আমি রেদওয়ান ভাইকে অনুরোধ করছি আপনার সেশনটা শুরু করার জন্য। বাই দিস টাইম আমাদের কিছু অডিয়েন্স আবার জয়েন করবেন, পরবর্তীতে আমরা তাদের সাথে ইন্ট্রোডিউস করবো। থ্যাংক ইউ সবাইকে। রেদওয়ান ভাই প্লিজ প্রসিড। Thank you, Abu Bakr Siddiq bhai. So, assalamu alaikum shabaike. So, before getting into our content, let me introduce myself. I am Ridwan Islam and currently serving as Senior Associate in Wadhwani Foundation. As you know, Wadhwani Foundation is basically a US-based philanthropic organization from the Silicon Valley, and our founder chairman is Mr. Ramesh Wadhwani. And he's basically a Pakistani, but in 1947, after the divide of the country, he moved to the India, and in 1970 he moved to the USA, and he is basically a self-made billionaire. And he has basically a lot of tech business at the beginning of his career, and he always wants to give back to the society, and that is the reason he made Wadhwani Foundation for social development purpose. And our main focus area is basically what can we say, that is employability development. That reason we are working for the Wadhwani Foundation. এবং আপনারা অলরেডি আমাদের একটা ট্রেনিং এ ছিলেন, সো আপনারা অনেকেই আমাদের ওয়াদনি ফাউন্ডেশন সম্বন্ধে এবং আমাদের পারপাস সম্বন্ধে অনেক কিছুই হয়তো জানেন। আমরা বেসিক্যালি আমাদের বেশ কয়েকটা উইংস আছে, বাট তারপরেও আমরা আসলে বাংলাদেশের সবচেয়ে বেশি ফোকাসড হচ্ছে স্কিলিং নিয়ে, বা কিভাবে আসলে স্কিল ডেভেলপমেন্ট সেক্টরে আমরা কন্ট্রিবিউট করতে পারি সেই বিষয়টাতে আসলে আমরা চেষ্টা করছি। বাট এছাড়াও আমাদের আরো 4টা উইংস আছে, যেমন এন্টারপ্রেনারশিপ, যেখানে আমরা একাডেমিক সেগমেন্ট থেকে শুরু করে নতুন স্টার্টআপ গুলোতে কিভাবে আসলে ফান্ডিং করা যায় এবং তাদেরকে কিভাবে স্ট্র্যাটেজিক সাপোর্ট দেওয়া যায় সেই জায়গাটাতে চেষ্টা করি। সো এটা যদিও আমাদের বাংলাদেশে এখনো আমরা নিয়ে আসতে পারি নাই, বাট আমরা নিয়ে আসার চেষ্টা করছি। সেকেন্ড, স্কিলিং, যেটা নিয়ে আসলে আজকে আমরা কথা বলবো, এবং আমাদের যে কন্টেন্ট এবং লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম আছে সেটা কিভাবে আসলে স্টুডেন্টদেরকে সাপোর্ট দিয়ে তাদেরকে ইউটিলাইজ করা যায় এবং ফিউচার জব মার্কেটের জন্য কিভাবে তাদেরকে রেডি করা যায় সেই বিষয়টা নিয়ে আসলে আমরা দেখাবো। সো আপনারা তো আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, তাই না? জি, দেখা যাচ্ছে। ওকে ওকে, সো আমি আজকের এই সেশনটা এই রেকর্ডটা শেয়ারও করে দিব, ঠিক আছে? এবং আমাদের আরো 2টা উইংস আছে, একটা হচ্ছে ইনোভেশন এন্ড রিসার্চ এবং আরেকটা হচ্ছে গভর্নমেন্ট ডিজিটাল ট্রান্সফরমেশন, যেখানে আমরা গভর্নমেন্টের বিভিন্ন অ্যাক্টিভিটি বা গভর্নমেন্ট অফিসিয়ালসদের অ্যাক্টিভিটি গুলোকে কিভাবে আসলে ডিজিটালি অটোমেশনে নিয়ে আসা যায় সেই বিষয়টা নিয়ে চেষ্টা করছি, যেটা আসলে বাংলাদেশে আমরা খুবই ছোট পরিসরে শুরু করেছি, বা হোপফুলি সামনে হয়তো আরো বড় পরিসরে আমরা কাজ করব। বাট আমাদের মেইন ফোকাসটা হচ্ছে স্কিলিং। সো আমরা এই যে স্কিল সেক্টরে কিভাবে আসলে কন্ট্রিবিউট করব সেই চেষ্টাটা আসলে করছি, এবং সেটার প্রেক্ষিতে আমরা কিছু রিসার্চও করেছি যে আসলে কোন কোন সেক্টরে আসলে একটু সাপোর্ট করা গেলে বা কোন কোন সেক্টরে কাজ করা গেলে হয়তো আমাদের স্টুডেন্টদেরকে আমরা আরো বেশি সাপোর্ট দিতে পারবো এবং তাদেরকে
ফিউচার মার্কেটের জন্য রেডি করতে পারবো। তো ওই জায়গা থেকে আসলে আমরা কিছু রিসার্চ করেছি, কিছু এক্সটার্নাল রিসার্চ আছে, কিছু ইন্টারনাল রিসার্চও আছে আমাদের। তার মধ্যে একটা হচ্ছে হার্ভার্ড ইউনিভার্সিটি এবং স্ট্যানফোর্ড রিসার্চ সেন্টার থেকে আমরা আহ, এই রিসার্চটা পেয়েছি যে ওয়ার্ল্ডে যত একাডেমিক ইনস্টিটিউট আছে বা টার্সিয়ারি এডুকেশনে যেই সেগমেন্ট গুলো আছে, টিবেট, পলিটেকনিক, সব জায়গাগুলোতেই স্টুডেন্টরা একটা ডোমেইন পাচ্ছে বা একটা ডিপার্টমেন্টাল নলেজে তারা স্কিলফুল হওয়ার চেষ্টা করছে। বাট পাশাপাশি যখন আমরা কিছু ইমার্জিং ইকোনমিতে বা ডেভেলপিং কান্ট্রিগুলোতে একটু অ্যানালাইসিস করেছি, যে সেখানে গিয়ে আমরা আসলে দেখতে পেয়েছি যে তারা তাদের একাডেমিক ব্যাকগ্রাউন্ডে পড়াশোনা শেষ করে বা যে কোনো একটা সাবজেক্ট বেস নলেজ অ্যাকোয়ার করে তারা যখন মার্কেট প্লেসে যাওয়ার চেষ্টা করছে, তখন তারা বেশ কিছু বাধার সম্মুখীন হচ্ছে। তখনই দেখা যাচ্ছে যে তারা কেন আসলে মার্কেট প্লেসে প্রপারলি জয়েন করতে পারছে না, বা কোনোভাবে জয়েন করতে পারলেও কেন তারা সাকসেসফুলি সাস্টেন করতে পারছে না, সেই জায়গাটাতে আমরা একটু অ্যানালাইসিস করার চেষ্টা করলাম। এবং সেখানেই আমরা এমপ্লয়াবিলিটি স্কিলসের একটা ধারণা পাই, যেটাকে আমরা একটু সহজভাবে স্পেসিফিক্যালি বলি সফট স্কিলের ধারণাটাকে প্রবল ভাবে পাই। তো তখন আমরা এই হার্ভার্ড ইউনিভার্সিটি এবং স্ট্যানফোর্ড রিসার্চ সেন্টারের এই রিসার্চটা আমরা দেখতে পাই, যে যেখানে তাদের রিসার্চের অ্যানালাইসিসটা আমাদেরকে বলে যে ওয়ার্ল্ডে 7% হাই লেভেলের জব বা হাই পেড জবগুলো আসলে তারাই পায় যাদের মধ্যে এমপ্লয়াবিলিটি স্কিলস বা সফট স্কিলস এর ধারণাটা বেশ ভালোভাবে আছে বা শক্তপোক্তভাবে আছে। এবং আমরা এটাও দেখতে পাই যারা আসলে ভালো পারফর্ম করে ওয়ার্ক প্লেসে বা কর্পোরেট ওয়ার্ল্ডে, তো তাদের মধ্যে 26% পারফরমেন্সই আমরা বের করতে পেরেছি যাদের সফট স্কিল ধারণাটা বেশ ভালো ছিল। এবং 85% আলটিমেট সাকসেস ডিপেন্ড করে যাদের এই সফট স্কিলের ধারণাটা আছে। পাশাপাশি আমরা এটাও বের করার চেষ্টা করেছি যে 30% ফেইলিওর কিন্তু আমরা পেয়েছি যাদের মধ্যে আসলে সফট স্কিলের ধারণাটা নাই। সো আমরা এই জায়গাগুলো বের করার চেষ্টা করেছি এবং কিভাবে আসলে সেখানে কন্ট্রিবিউট করা যায়। ইন দ্য মিন টাইম 2030 সালের মধ্যে ফিউচার জবসের 30-40% আসলে ডিপেন্ড করবে এই সফট স্কিল, বা স্পেসিফিক্যালি কিছু পয়েন্ট আছে যেগুলোকে আমরা বলছি সোশিও ইমোশনাল স্কিলস। সো ইমোশনাল ইন্টেলিজেন্সি থেকে শুরু করে আমাদের অন্যান্য যে যে বিষয়গুলো আসলে প্রয়োজন, সেই বিষয়গুলোকে ফাইন্ড আউট করার জন্য আমরা নিজেরাও একটা রিসার্চ করেছি। আমরা ওয়ার্ল্ডের প্রায় 2000 কোম্পানির কাছে গিয়েছিলাম, ইনক্লুডিং ফরচুন 500 কোম্পানি, অ্যান্ড স্পেসিফিক্যালি অ্যারাউন্ড 30-35 জায়ান্ট কোম্পানি, গ্রুপ অফ ইন্ডাস্ট্রি ফ্রম বাংলাদেশ। সো তাদের কাছে আমরা যাওয়ার চেষ্টা করেছি এবং তাদের সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট, তাদের এইচআর এক্সপার্টদের সাথে আমরা কথা বলেছি। জি ভাইয়া, কেউ কিছু বলতে চাচ্ছেন? আচ্ছা, আপনারা যদি কেউ কিছু বলতে চান বা কোনো যদি কোয়েরিজ বা কোনো প্রশ্ন থাকে, আমাকে কিন্তু অবশ্যই আপনারা বলবেন। ওকে, সো আমরা এই রিসার্চটা করেছি দুইটা বিষয়ের উপর ভিত্তি করে, যে আমরা যখন কোনো বড় বড় কোম্পানি বা যে কোনো কোম্পানি হোক না কেন, তারা যখন রিক্রুট করছে তারা কোন কোন বিষয়ের উপর প্রাধান্য দিয়ে রিক্রুট করে আছে। জাস্ট আমরা একটা কুইক গোত্র করে পোর্টালে চলে যাচ্ছি। প্রথম আছে হচ্ছে ইফেক্টিভ স্পিকিং অ্যান্ড লিসেনিং স্কিলস। আমাদের সফট স্কিলের মধ্যে সবচেয়ে বেশি প্রায়োরিটি আমরা এখানে দিয়েছি, যে একজন স্টুডেন্ট যখন তার একাডেমিক ব্যাকগ্রাউন্ড কমপ্লিট করে, অনার্স কমপ্লিট করে, গ্রাজুয়েশন কমপ্লিট করে, অ্যাডিশনাল ট্রেনিং থাকলে সেটা ট্রেনিং কমপ্লিট করে, এই যে আমাদের যেমন প্রজেক্টটা চলছে, এখানে তারা একটা ডোমেনের উপর একটা ট্রেনিং পাচ্ছে 3 মাস, 4 মাস, 6 মাস, তারা এটা কমপ্লিট করছে। বাট কমপ্লিট করে সে ডেফিনেটলি উই আন্ডারস্ট্যান্ড, উই ডু বিলিভ যে তারা স্কিলফুল হয়ে তার মিনিমাম কমিউনিকেটিভ ইংলিশ বা কমিউনিকেটিভ স্কিলটা আসলে তার দরকার। সো সে স্পিকিং এবং লিসেনিং স্কিলসটা সে যদি ভালো শুনতে না পায়, সে বা বুঝতে না পারে, সেক্ষেত্রে সে প্রপারলি কিন্তু উত্তর করতে পারবে, নিগোশিয়েট করতে পারবে না। সো ইফেক্টিভ স্পিকিং অ্যান্ড লিসেনিং স্কিলসটাকে আমরা সবচেয়ে বেশি প্রায়োরিটি দিয়েছি ওয়ার্ক প্লেসের ক্ষেত্রে। এবং ওয়ার্ক প্লেসে কি কোন লেভেলের আসলে কমিউনিকেশন করতে হয় সেই বিষয়টাকে আমরা এখানে প্রাধান্য দিয়েছি। কারণ সে শুধু ভার্বাল কমিউনিকেশন না, সে তার নন ভার্বাল কমিউনিকেশন, রিটেন কমিউনিকেশন, সে যখন কোথাও অ্যাপ্লাই করছে, সে তার সিভিটা পাঠাচ্ছে, সিভিটা কিভাবে লিখতে হয়,
বা সিভিতে কিভাবে ইনফরমেশন দিতে হয় তার জবসের ডেসক্রিপশন রিকোয়ারমেন্টস এর উপর ভিত্তি করে কিভাবে একটা ইমেল বডি লিখতে হয়। সো প্রত্যেকটা বিষয় আসলে এখান থেকে চলে আসছে, কারণ তার ভার্বাল কমিউনিকেশন পাশাপাশি তার নন ভার্বাল কমিউনিকেশনও আছে। তার বডি ল্যাঙ্গুয়েজ, পোস্টার, জেস্টার প্রত্যেকটা বিষয়ে কিন্তু ইন্টারভিউ সেগমেন্টে জাস্ট। তো এই যে কমিউনিকেশনটাকে আমরা এখানে ইফেক্টিভ স্পিকিং অ্যান্ড লিসেনিং স্কিলসে নিয়ে এসেছি। এটারও কিছু স্পেসিফিক পোর্শন আছে যেটা আমরা পরবর্তী অংশগুলোতে পাবো। তার মধ্যে আরেকটা বিষয় হচ্ছে ইম্প্যাক্টফুল রাইটিং স্কিল, যেখানে ইফেক্টিভ রাইটিং স্কিলস ওয়ার্কপ্লেস কমিউনিকেশনটাকে একটু প্রাধান্য দিয়ে আমরা এখানে একটা নলেজ শেয়ার করেছি। 3 নম্বর হচ্ছে সেলফ প্রেজেন্টেশন, যেটা আমি একটু আগে বললাম যে নন ভার্বাল কমিউনিকেশন একটু স্পেসিফিক সেগমেন্টে চলে আসবে। সে কিভাবে তার ফার্স্ট ইমপ্রেশনটা তৈরি করবে, কারণ আমরা ওয়ার্ক প্লেসে আমরা এটা জানি যে ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন। সে যখন কারোর সাথে মিট করে, কাউকে অ্যাপ্রোচ করে বা কোনো ইন্টারভিউতে যাচ্ছে, তার ফার্স্ট অ্যাপ্রেশন মানে অ্যাপ্রোচটার উপরে ভিত্তি করে কিন্তু সে কমপ্লিট করে, ইন্টার কনভারসেশন কমপ্লিট করে। সো তার শুরুটা যদি সুন্দর হয়, একটা গুডউইল তৈরি করতে পারে, সে কিন্তু পুরো জার্নিটা সুন্দরভাবে শেষ করতে পারে। সো এখানে আমরা নন ভার্বাল কমিউনিকেশন, গ্রুপ ডিসকাশন এই বিষয়গুলোকে রেখেছি। আরেকটা বিষয় হচ্ছে সেলফ ম্যানেজমেন্ট। সে একটা ওয়ার্ক প্লেসে যখন যাবে, কোনো একটা জায়গায় অ্যাপ্রোচ করবে, এখানে অনেক চ্যালেঞ্জ ফেস করবে। সো ওই চ্যালেঞ্জ গুলোকে সে কিভাবে তার ইমোশনাল ইন্টেলিজেন্সের মাধ্যমে, তার সেলফ অ্যাওয়ারনেস এর মাধ্যমে কিভাবে তার প্রায়োরিটি সেট আপের মাধ্যমে সে মুভ আপ করবে, অ্যাডপ্ট করবে এবং সামনের দিকে আগাবে, সেই বিষয়গুলো আমরা এখানে দেখানোর চেষ্টা করছি। তার গ্রোথ মাইন্ডসেট থেকে শুরু করে টাইম ম্যানেজমেন্ট, অন্যান্য বিষয়গুলোকে তার সেলফ ম্যানেজমেন্টের মধ্যে নিয়ে এসেছি। সো এই যে এখানে যে স্পেসিফিক টপিক গুলো দেওয়া আছে, পাশাপাশি আমরা যখন কন্টেন্টে যাব আরো কিছু পয়েন্ট পাবো। তো এই পয়েন্ট গুলো যখন তার লার্নিং বা প্র্যাকটিসের মধ্যে চলে আসবে, তখন সে তার নিজেকে আসলে প্রপারলি উপস্থাপন করতে পারবে এবং ইমোশনাল ইন্টেলিজেন্সের মাধ্যমে যে কোনো জায়গাতে ইন্টারাকশন গুলো খুব ভালোভাবে কমপ্লিট করতে পারবে। তারপরে আমরা একটা বিষয় দেখাচ্ছি ইন্টারপার্সোনাল স্কিলস, যেখানে আমরা টিম ওয়ার্ক, কনফ্লিক্ট ম্যানেজমেন্ট, তার রিলেশনশিপ ম্যানেজমেন্ট, নেটওয়ার্কিং, যেটা আমরা বলি 21st সেঞ্চুরিতে নেটওয়ার্কিং ইজ দ্য মোস্ট পাওয়ারফুল টুলস টু বি প্লেসড। সো এখানে নেগোসিয়েশন স্কিল আছে, সেলিং স্কিল আছে। এই যে ইন্টারপার্সোনাল স্কিল গুলো, এই যে অ্যাট এ গ্ল্যান্স আমরা যখন এই একজন স্টুডেন্ট যখন এই 4টা 5টা পয়েন্ট দেখতে পাবে, তার মধ্যে কিন্তু ওই বিষয়গুলো একটা লার্নিং এনথুসিয়াজম চলে আসবে যে আসলে আমার নেগোসিয়েশন স্কিলটা কেমন, কাউকে যখন আমি অ্যাপ্রোচ করছি, আমি তাকে কিভাবে আসলে কনভিন্স করব, তাকে আমার প্রোডাক্ট বা সার্ভিস বা আমি যে স্কিলটা শিখেছি সেটার মাধ্যমে একটা যে সার্ভিস দিব, সেটা তাকে আমাকে কনভিন্স করে কিন্তু আমাকে আমার সার্ভিসটা সেল করতে হবে। এই টু দ্য পয়েন্টে যদি আমি 4-5টা পয়েন্ট আমি জানতে পারি, আমি একজন স্টুডেন্ট হিসেবে আমার নিজের মাধ্যমে একটা এনথুসিয়াজম তৈরি হবে এবং আমি আমার নিজেকে আসলে ওইভাবে তৈরি করার জন্য একটা মাইন্ডসেট তৈরি করতে পারবো। সো আমি আপনাদেরকে এটারও একটা মানে কন্টেন্টটাও আমি আপনাদেরকে গ্রুপে দিয়ে দিব, যাতে স্টুডেন্টদেরকেও আপনারা এটা শেয়ার করেন, যাতে হচ্ছে তারা তাদের মধ্যে ওই মাইন্ডসেট গুলো আসলে রেডি করতে পারে, তৈরি করতে পারে। 6 নম্বরে আমরা যদি একটু দেখি প্রবলেম সলভিং। সো ওয়ার্ক প্লেসে এটা অনেক বড় একটা বিষয় যে প্রবলেম সলভিং গুলো আসলে তারা কিভাবে করবে, কিভাবে সামনের দিকে ম্যানেজমেন্ট করবে, মেইনটেনেন্স করবে। সেই ক্ষেত্রে আমরা কি কি দেখাচ্ছি, এখানে ক্রিটিক্যাল থিঙ্কিং আছে, ক্রিয়েটিভ থিঙ্কিং দেখাচ্ছি, ডিসিশন মেকিং দেখাচ্ছি, ডিজাইন থিঙ্কিং দেখাচ্ছি। এরকম অনেক টু দা পয়েন্টে কিছু কি পয়েন্টস এখানে আমরা দেখাবো। 7 নম্বরে হচ্ছে প্রফেশনালিজম। এখানে আমরা দেখাচ্ছি অ্যাডাপ্টেবিলিটি। সো কর্পোরেট ওয়ার্ল্ডে বা ওয়ার্ক প্লেসে অ্যাডাপ্টিবিলিটি অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, আমরা সবাই আসলে এটা জানি, যেটা বলার অপেক্ষা রাখে না। এখানে আরো একটা বিষয় হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি, যেটা তার নিজেকে গ্রোথ মাইন্ডসেটের দিকে এগিয়ে নিয়ে যেতে হেল্প করে। সো তার মধ্যে যখন অ্যাকাউন্টেবিলিটি তৈরি হয়, তার মানে সে তার নিজেকে একটা প্র্যাকটিসের মধ্যে রাখে এবং তার নিজের মধ্যে একটা গ্রোথ মাইন্ডসেট থাকে, সে সামনের দিকে এগিয়ে যেতে পারে, তার এক্সপিরিয়েন্সটা তৈরি হয়। সো ওয়ার্কপ্লেস অ্যাওয়ারনেস থেকে কোয়ালিটি কনসাসনেস, এই বিষয়গুলো তো আসলে অ্যাকাউন্টেবিলিটির সাথে সিকোয়েন্সিয়ালি চলে আসবে। এবার আসি 8 নম্বর হচ্ছে কাস্টমার সেন্ট্রিসিটি, যেগুলোকে আমরা সবচেয়ে বেশি প্রাধান্য দিই, কারণ আহ, একজন স্টুডেন্ট খুব স্বাভাবিকভাবে সে হয়তো জব সেক্টরে যাবে, তা না হলে সে একটা বিজনেস দিবে। তো প্রত্যেকটা সেগমেন্টেই কিন্তু সে প্রয়োজনটাকে, নিডস এন্ড রিকোয়ারমেন্টসটাকেই প্রাধান্য দিবে। তো সেখানে কাস্টমারের প্রয়োজনটা বোঝা, কাস্টমারের ক্যাটাগরি বোঝা, তার নিডস এন্ড রিকোয়ারমেন্টস বোঝা এবং আলটিমেটলি তার সাথে একটা প্রপার রিলেশনশিপ তৈরি করলে আমাকে অবশ্যই কাস্টমার সেন্ট্রিক আইডিয়া নিয়ে আসলে সামনের দিকে আগাতে হবে। সো কাস্টমার সেন্ট্রিসিটিটাকে আমরা সবচেয়ে বেশি প্রায়োরিটি দিই। এবং 9 নম্বরে হচ্ছে ওয়ার্ক প্রোডাক্টিভিটি টুলস। আপনারা অনেকে জানেন
অটোমেটিক্যালি আসলে চেঞ্জ হয়ে গেছে সময়ের সাথে সাথে। সো আগে একটা সময় ছিল যে মিনিমাম একটা সার্টিফিকেট দিয়ে, ভালো একটা জায়গার সার্টিফিকেট দিয়ে তাদেরকে জব পেতে হতো। এখন আস্তে আস্তে সেটা পরিবর্তন হয়ে গেছে। ইন্টারভিউতে গিয়ে তাকে আসলে প্রপার নেগোসিয়েশন করে বা তার আসলে কোম্পানির জন্য কাজ করতে পারে সেই বিষয়টাকে প্রাধান্য দেওয়া হয়। তারই প্রেক্ষিতে কিছু বেসিক লার্নিং বা নলেজ আসলে এখন চলে আসছে, যেটা ছাড়া আসলে জব করাও পসিবল না। So আমরা যখনই কোনো একটা কর্পোরেট ওয়ার্ল্ডে বা কোনো ওয়ার্ক প্লেসে যাচ্ছি, কোথাও জব করছি, মিনিমাম একটা রিকোয়ারমেন্টের মধ্যে আগে একটা সময় ছিল যে সিভিতে আমরা অ্যাড করতাম যে অফিসে, মাইক্রোসফট অফিসে আমরা এক্সপার্ট, ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্টে আমরা এক্সপার্ট। বাট সময়ের সাথে সাথে কিন্তু এটা চেঞ্জ হয়ে গেছে। এখন যখনই আমি ওয়ার্ক প্লেসে যাচ্ছি, আমার বেসিক আমি টাইপিং করতে পারছি কিনা, প্রপারলি আমি লিখতে পারছি কিনা, আমি এক্সেলে ভালো কিনা, আই মিন প্রত্যেকটা অর্গানাইজেশনেরই ডাটা অ্যানালাইসিস বা অন্যান্য সবকিছু আসলে এক্সেলেই করতে হয়। সো আমি এক্সেল মোটামুটি পারি কিনা, ইভেন আমার প্রেজেন্টেশন বা অন্যান্য কিন্তু পাওয়ার পয়েন্ট জানতে হয় মিনিমাম। সো এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু এখন আসলে একটা মিনিমাম রিকোয়ারমেন্টে চলে আসছে। সেটাকে আমরা বলছি জব রেডিনেস এর ক্ষেত্রে সফট স্কিলের একটা অংশ হিসেবে আমরা পরিচয় করে দিচ্ছি। সফট স্কিল না বলে এটাকে আমরা বলছি এমপ্লয়াবিলিটি স্কিলস, কারণ এগুলো আসলে মিনিমাম ক্রাইটেরিয়ার মধ্যেই চলে গেছে। সো এইগুলোরও আমরা একটা ফান্ডামেন্টাল লার্নিং এখানে রেখেছি, যেন সে তার নিজেকে অ্যাটলিস্ট জবের জন্য প্রিপেয়ার করতে পারে। আরেকটা বিষয় হচ্ছে গুরুত্বপূর্ণ, অনলাইন কমিউনিকেশন, যেখানে আমরা ইমেল কমিউনিকেশন, অনলাইন মিটিংস গুলো অ্যারেঞ্জ করা, ডেটা সিকিউরিটি এবং ইন্টারনেট সেফটি। যে কোনো কর্পোরেট মানে অর্গানাইজেশনের জন্য আমরা কাজ করি না কেন, সেখানে আমরা ডাটা সেফটি নিয়ে আমাকে কাজ, কারণ প্রত্যেকটা অর্গানাইজেশনে কনফিডেন্সিয়াল বিষয় থাকে। হ্যাঁ, সেখানে আমাদের ইন্টারনেট সেফটি গুলো মেনটেন করতে হয়, যাতে আমার অর্গানাইজেশনকে আমি সেফলি বিভিন্ন জায়গায় ড্রাইভ করতে পারি। অনলাইন মিটিং সেট আপ করা, এই বিষয়গুলোকে আমরা সবচেয়ে বেশি প্রাধান্য দিই। সো এই হচ্ছে 10টা মডিউলের আমাদের একটা ওভারঅল সামারি। সো সবাই তো মোটামুটি ক্লিয়ার? সবাই কি মোটামুটি ক্লিয়ার? জি ভাই, ক্লিয়ার, থ্যাংক ইউ। ওকে, ওকে। আর যদি কোনো কোয়েশ্চেন থাকে ডেফিনেটলি কিন্তু আমাকে বলবেন। হ্যাঁ, আজকে মানে এই সেশনটা রিঅ্যারেঞ্জ করার একটা উদ্দেশ্যই হচ্ছে আবারও পুরো বিষয়টা একটা ওভারঅল ধারণা দেওয়া, এবং যেই আপডেট গুলো আসে সেগুলো আপনাদেরকে দেওয়া, এবং যাতে একটা ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং থাকে সেই বিষয়টা আপনাদের কাছে পৌঁছে দেওয়াটাই আসলে আমার মেইন উদ্দেশ্য আজকে। সো আমি একটা স্টুডেন্ট পোর্টাল থেকে আসলে আপনাদেরকে এখন কন্টেন্টটা দেখাবো। পাশাপাশি হচ্ছে কিভাবে আপনাদের যে অ্যাডমিন অ্যাক্সেসটা আছে আপনারা সবাই পেয়েছেন অলরেডি। হ্যাঁ, আপনাদের এখানে কি কেউ আছেন যে এখনো অ্যাডমিন অ্যাক্সেস পান না এই পোর্টালে? এমন কেউ কি আছেন যে আপনারা অ্যাক্সেস পান নাই এখন পর্যন্ত? কয়েকজন মনে আছে তারা পায়নি। আচ্ছা, যারা যারা পায় নাই, সো রোজিনা আপু, যারা যারা পায় নাই, সো তারাও যেহেতু ক্লাস করবে বা তাদেরও ব্যাচ গুলো থাকবে, সেই ক্ষেত্রে তাদের নাম, ডেজিগনেশন লাগবে না, নেম, ইমেল এবং কন্ট্যাক্ট নাম্বার, এই 3টা নাম্বার হচ্ছে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েশনের সময় প্রয়োজন হয় অথেন্টিক করার জন্য। সো এই 3টা বিষয় আপনি আমাকে একটু শেয়ার করে দিন, যদি যাদের আর কি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। সো এখানে আমরা যদি আরেকবার একটু কন্টেন্টে যাই, এটা হচ্ছে একটা স্টুডেন্ট ড্যাশবোর্ড। তো স্টুডেন্ট ড্যাশবোর্ডে যখন সে রেজিস্ট্রেশন করবে, খুব স্বাভাবিকভাবে কি করতে হয়, তাদেরকে একটা সাইন আপ করতে হয়। আমি আপনাদেরকে সেই কন্টেন্টটাও দিয়ে দিব না, আমাদের একটা লিখিত কন্টেন্ট আছে, একটা ভিডিও কন্টেন্টও আছে, যে তারা কিভাবে সাইন আপ করবে। যদিও সাইন আপটা এখন যেহেতু আমাদের এলএমপিপির যে পোর্টালটা আছে, আমাদের আইজেকের যে পোর্টালটা আছে, সেখানে তো করবে। সো এখানে যখন তারা রেজিস্ট্রেশন করবে, অটোমেটিক্যালি আমাদের এখানে রেজিস্ট্রেশনটা হয়ে যাবে। জাস্ট একটু আপনারা একটু নোট নিয়েন মাথায়, মানে একটু জাস্ট ইনফরমেশন মাথায় রেখেন যে তারা যেন ওই সেম ব্রাউজারে, আমি যদি ফায়ারফক্স ইউজ করি বা গুগল ক্রোম ইউজ করি, তারা যেন সেম ব্রাউজারেই ওয়াধনির পোর্টালটা ওপেন করে, ওয়েব ডট অপরচুনিটি, এটা যেন একটু ওপেন করে রাখে। তাহলে কি হবে, তারা যখন এখান থেকে রেজিস্ট্রেশনটা করলো এবং রেজিস্ট্রেশন করার পরে তারা আমাদের এই কন্টেন্টের অ্যাক্সেসটা যখন পেয়ে যাবে, তখন তারা সরাসরি আমাদের এখানে কিন্তু রিডিরেক্ট করবে। হ্যাঁ, এটা যেহেতু এপিআই ইন্টিগ্রেশনের মাধ্যমে করা আছে, রিডিরেক্ট করবে। তো তখন কিন্তু তারা এই পোর্টাল থেকে বাকিটা কমপ্লিট করবে, তার কিন্তু আর এলএমপিপি তে যাওয়ার প্রয়োজন নাই, যাওয়ার প্রয়োজন নাই। এবং তারা যখন এখান থেকে কমপ্লিট গুলো করবে, তার অটোমেটিক তার রেজাল্ট গুলো, এই যে আমরা 13টা মডিউল দেখলাম,
সে যখন অ্যাসেসমেন্ট করবে অটোমেটিক্যালি তার আপডেটগুলো এখানে চলে আসবে এবং এখান থেকে কিন্তু সে সার্টিফিকেটটা পাবে। এবার আসি আমরা যে আমাদের পোর্টালে যখন তারা রিডিরেক্ট করে আসবে স্টুডেন্ট পোর্টালে, তারা এই কোর্সটা পেয়ে যাবে, জব রেডি এমপ্লয়াবিলিটি স্কিলস। আমাদের কোর্সটার নাম হচ্ছে জব রেডি এমপ্লয়াবিলিটি স্কিলস। পাশাপাশি জাস্ট একটু বলে রাখি, আমরা যেহেতু সোশ্যাল ডেভেলপমেন্টের কাজ করি, আমরা প্রতি মাসে এবং প্রায় সময় সপ্তাহেও আমরা আসলে স্টুডেন্টদের ডেভেলপমেন্টের জন্য অনেক অনেক ইন্টারন্যাশনাল ওয়ার্কশপে অ্যারেঞ্জ করে থাকি। যেমন সে লিঙ্কডইনে কিভাবে প্রোফাইল ক্রিয়েট করবে, তার ক্যারিয়ার অ্যাসপিরেশন কিভাবে সে সেট করবে, বিভিন্ন ইন্ডাস্ট্রি স্পেসিফিক তার ক্যারিয়ারটাকে কিভাবে সে বিল্ড করবে, ক্যাম্পাস টু কর্পোরেট কিছু কানেকশন, অন্যান্য বিষয়গুলো কিছু ডোমেইনের উপরেও তাদেরকে আমরা কিছু ওয়ার্কশপ অ্যারেঞ্জ করি। তারা এগুলোতেও ফ্রিতেই জয়েন করবে, ঠিক আছে? সো এগুলো থাকবে, যদি তাদের কোনো ইন্টারেস্ট থাকে তারা এখান থেকে জয়েন করতে পারবে। সো এটা গেল। এবার আসে আমাদের যে মেইন কোর্সটা আছে জব রেডি এমপ্লয়াবিলিটি স্কিলস, সেখানে তারা যাবে। সো এখান থেকে তারা কিন্তু কোর্স কন্টেন্টটা পেয়ে যাবে। এখন যদি আমি আবার একটু দেখাচ্ছি, আপনারা এটা একটু খেয়াল রাখেন। 10টা মডিউলে আমাদের 75টা লেসন থাকবে। প্রত্যেকটা লেসন হচ্ছে 120 সেকেন্ড। এর মধ্যে কিছু ফিডব্যাক লেসন আছে, মেইনলি নলেজ পোর্শন থাকবে 70টা। সো সেখানে আমাদের 120 সেকেন্ডের কন্টেন্ট থাকবে এবং 11টা অ্যাসেসমেন্ট থাকবে। 10টা মডিউল পরে 10টা মডিউলার অ্যাসেসমেন্ট, একটা সামেটিভ অ্যাসেসমেন্ট। আসি, এই যে আমাদের এখানে ওভারভিউ থাকবে, এখানে সে ডিটেলসটা পেয়ে যাবে। এখান থেকে কোর্স কন্টেন্টে যাবে। কোর্স কন্টেন্টে তারা এখানে একটা ওরিয়েন্টেশন, আপনারা যখন প্রথম দিন ক্লাসে তাদেরকে এমপ্লয়াবিলিটি স্কিল বা সফট স্কিল ধারণাটা বুঝিয়ে দেন এবং শেয়ারিং ক্যারিং গুলো করেন, সেটাকে আমরা ওরিয়েন্টেশনের মধ্যে রেখেছি এবং সেটার মধ্যে রেখেছি এমপ্লয়াবিলিটি স্কিলস এর এই ইন্ট্রোডাকশনটা আপনারা তাদেরকে একটু শেয়ার করে দিবেন কেন আসলে সফট স্কিলের প্রয়োজন, মানে ওভারঅল একটা ধারণা দিয়ে দেওয়া। তারপরে আসি আমরা এই যে কথা বলেছি, সেই 10টা মডিউল এখানে পেয়ে যাবেন। তো প্রথম মডিউলটা ছিল ইফেক্টিভ স্পিকিং এন্ড লিসেনিং স্কিল। আমি যদি এটাকে একটু ক্লিক করি, ম্যাক্সিমাইজ করি, তাহলে এখানে দেখেন আমাদের কয়টা লেসন আছে। 5টা থেকে 10টার মতো থাকার কথা। 1 2 3 4 5 6 6টা লেসন আছে এখানে। হ্যাঁ, আরেকটা হচ্ছে লাস্টে হচ্ছে একটা করে ফিডব্যাক সেশন থাকে আমাদের। তো এটা আসলে গুরুত্বপূর্ণ না, যদি কারো কোনো ফিডব্যাক দেওয়ার থাকে সে এখানে দিতে পারবে। তো আমাদের মেইনলি নলেজ পোর্শন এই 6টা। সো এই 6টার মধ্যে যদি আমরা প্রথমটাতে যাই, অ্যাক্টিভ লিসেনিং, সো সেখানে তারা পাবে এই যে যেই 3-4টা পোর্শন আমি একটু আগে আমাদের প্যাডাগজির মধ্যে দেখালাম। সো এই 5টা পোর্শন তারা এখানে পাবে। সো এই যে ওয়াচ এন্ড থিঙ্ক, এটা হচ্ছে তারা নিজেরা শিখবে বা নিজেরা এই ভিডিওগুলো দেখে নলেজটাকে গেইন করবে, ঠিক আছে? কোলাবোরেটিভ অ্যাক্টিভিটি হচ্ছে ক্লাসের মধ্যে আপনারা করবেন, সেখানে আমাদের কিছু কোলাবোরেটিভ অ্যাক্টিভিটি আছে, আমি একটু সবগুলো একবার করে দেখিয়ে দিচ্ছি। আর ডু এবং এক্সপ্লোর, সেটা হচ্ছে পোস্ট ক্লাস অ্যাক্টিভিটি, যেটা হচ্ছে তারা বাসায় করবে হোমওয়ার্ক। সবাইকে এটা একটু ক্লিয়ার? সবাই একটু আমাকে একটু আরেকবার বলেন যে সবাই এটা ক্লিয়ার কিনা, সবাই একটু বলেন প্লিজ। আর না হলে সবাই একটু মেসেঞ্জারে, মানে সরি, এখানকার যে চ্যাট বক্স আছে সেখানেও বলতে পারেন, বাট এসে আপনারা সবাই একটু কনফার্ম করেন আমাকে। ঠিক আছে, এটা তো এর আগে জি ভাই, clear। আচ্ছা আচ্ছা, সো এটা হচ্ছে আমাদের একটু আগে নরমালি ছিল, এখন একটু এটাকে ডিভাইড করা হচ্ছে যে এটা হচ্ছে প্রি ক্লাস, সে তার নিজে নিজে কমপ্লিট করবে সেলফ পেজ অংশটা, এবং ওয়াচ এন্ড থিঙ্কে যেহেতু কন্টেন্ট, আর হচ্ছে ডু পোস্ট ক্লাস হচ্ছে ডু এবং এক্সপ্লোর, এটা যেহেতু প্র্যাকটিক্যাল লার্নিং এবং তাকে নিজে প্র্যাকটিস করতে হবে, সো এটাকে আমরা হোমওয়ার্ক হিসেবে দেই। আর ইন ক্লাস অ্যাক্টিভিটি হচ্ছে এই কলাওয়ার। সো আমি একটু জাস্ট কন্টেন্টটা আরেকবার একটু দেখাচ্ছি আপনাদেরকে। ওকে, সো আমার প্রথম কন্টেন্টটা যদি একটু দেখি, সবাই কি সাউন্ডটা শুনতে পাচ্ছেন? Learn how to effectively participate in active listening. Click the start শুনতে পাচ্ছি। সবাই কি button. সাউন্ডটা শুনতে পাচ্ছেন ভিডিওর? শোনা যাচ্ছে? ওকে ওকে, আমি যদি স্টার্ট করি, আচ্ছা, আমাদের এই প্রত্যেকটা ভিডিওরই In একটা this বড় video, বিষয় you হচ্ছে, will learn the আমরা importance of প্রত্যেকটা active কন্টেন্ট আগে listening. বলে দেই স্পেসিফিক ভাবে, যাতে স্টুডেন্টদের আন্ডারস্ট্যান্ডিংটা কমপ্লিট থাকে। যে এই ভিডিওতে বলা থাকবে যে আপনি আসলে
একজন স্টুডেন্ট যখন ভিউ করবে আপনি এই ভিডিও থেকে কি কি শিখতে পারবেন সেটা আগে ক্লিয়ার করা হয় এবং তার ইন্টারেস্টটা গ্রো করার জন্য স্পেসিফিক রাখা হয়। Meet Rita. She works at a travel agency. When a customer walks in, Rita doesn't look up from her laptop and talks to the customer. Let's look at their conversation. Welcome to Fast Travels. How may I help you? Hello, I booked a tour to Austria on June 5th. I want to change the date. Is that possible? Certainly. Let me check. Sometime around June 20th. I have a meeting on June 18th that I can't miss. But the 5th of June tour only gets me back on the 20th. Sorry, I am afraid all our tours are booked until July 15th. I was really looking forward to this trip. I have been planning this for ages. I am sorry, I will not be able to help you. We have no other alternative dates available. The customer was sad when he left the travel agency's office. Meanwhile, Rita was confused and frustrated as she could not solve the customer's problem. She failed to actively listen and pay attention to the critical concerns shared by the customer. As a result, she could not respond appropriately to the customer. Active listening not only means focusing entirely on the speaker, but also actively showing verbal and non-verbal signs of listening. Generally, speakers want listeners to demonstrate active listening by responding appropriately to what they are saying. Are you listening to me? Hello, wake up. Are you paying attention? Can you please just let me finish speaking before you jump in? Are you Okay, listening? so আমি একটু জাস্ট একটু টেনে দিচ্ছি যাতে Can you please just let me finish speaking before you jump in? তো এই Have you হচ্ছে ever একটা heard কন্টেন্ট such statements being said to সে you? কিন্তু Or আমাদের have এই you said such কন্টেন্টের statements to someone মেইন else? জানে এবং So, সে অনুযায়ী you তাকে আমরা understand একটা how করলাম effortless, সিনারিও বেস cared লার্নিং for, দিলাম, and respected. In this ঠিক আছে? তাকে একটা sense, সিনারিও বেস লার্নিং আমরা দিলাম। তো সে এই কন্টেন্ট দেখার পরে যখন দিকে আগাবে তখনই তাকে একটা কুইক নলেজ চেক তাকে দেওয়া হবে। আচ্ছা, তাকে কি করা হবে? একটা কুইক নলেজ চেক দেওয়া হবে। তাকে একটা এমসিকিউ প্রশ্ন করা হবে Before we যাতে move সে ahead, কিভাবে সেটা উত্তর here is an দিতে পারে activity কিনা, for ঠিক আছে? Zane works in the travel assistance service and usually needs to solve problems of a client. Problems for tourists. Click the call button to listen to the last request of a client. Traveler assistance. How can I তো help? এখানে তাকে একটা এমসিকিউ প্রশ্ন করা হবে এবং নেক্সটে সে কি হবে সেটা সহজভাবে সে উত্তর দিবে, দিয়ে সে সামনের দিকে আগাবে। তো এই হচ্ছে আমাদের ওয়াচ এন্ড থিঙ্ক পোরশন। এটা কি সবাই ক্লিয়ার মোটামুটি? এটা হচ্ছে তাদের জন্য, স্টুডেন্টরা সেলফ লার্নিং করবে। এটা তো সবাই হ্যাঁ অবশ্যই। আচ্ছা, সো এবার আসি আমরা, এটা হচ্ছে প্রি ক্লাস অ্যাক্টিভিটি, তারা এটা কমপ্লিট করলো। এটা হচ্ছে তারা কমপ্লিট করলো এবং এক মিনিট, ওকে। সো এবার আমাদের প্যাটার্নটা আসলে অফিসিয়ালি ফর্মালি বিল্ড আপ করা আছে। এখান থেকে আপনারা সিলেক্ট করতে পারেন অথবা আপনারা আপনাদের মতো করেও কিন্তু আপনাদের মতো করে আপনারা ক্লাস নেবেন, ঠিক আছে? সো এটা হচ্ছে মানে এরকম ম্যান্ডেটরি কিছু না, এটা ফ্লেক্সিবল। বাট যদি কোনো সাপোর্টিভ লাগে মনে করতে পারেন যে এটা একটা সাপোর্টিভ টুলস, তো এখান থেকে কিন্তু আপনারা কিছু অ্যাক্টিভিটি নিতে পারেন। সো দেওয়া থাকবে সবই। তো সাধারণত আমাদের যেহেতু এটা একটা ফর্মাল প্রসেস, তো আমাদের এখানে 3 ধরনের অ্যাক্টিভিটি ডিজাইন করা আছে। সো সে ফর এক্সাম্পল আপনারা যদি ক্লাস নেন, আপনারা যেহেতু ফিজিক্যালি ক্লাস নেন, সো এখানে ক্লাসের কিছু অ্যাক্টিভিটি ডিজাইন করা আছে। যদি কমিউনিটিতে নেন সেক্ষেত্রে কমিউনিটির কিছু অ্যাক্টিভিটি ডিজাইন করা আছে। আবার অনলাইনে যদি আপনারা ক্লাস নেন, অনলাইনে কিভাবে অ্যাক্টিভিটি গুলো প্লে হবে সেটারও কিছু প্যাটার্ন দেওয়া আছে। যেমন আমরা যদি একটু ক্লাসরুমটা সিলেক্ট করি, দেখেন রোল প্লে হতে পারে, গ্রুপ ডিসকাশন হতে পারে। সো আমি যদি রোল প্লে সিলেক্ট করি, ওরা কিন্তু কিছু প্যাটার্ন তৈরি করে দিবে যে স্টেপ 1, স্টেপ 2, স্টুডেন্ট কি করবে, টিচার কি করবে, এরকম কিছু প্যাটার্ন আপনাদেরকে তৈরি করে রাখছে। যদি আপনারা চান সেক্ষেত্রে ইউজ করতে পারেন, অথবা
আপনারা ক্লাসে যেভাবে ক্লাস নেন সেভাবে নিতে পারেন। আর একটা হচ্ছে পোস্ট ক্লাস অ্যাক্টিভিটি। এখানে ডুতে যদি আমি একটু কন্টেন্ট দেখাই, যে এখানে স্টুডেন্টদেরকে সিনারিও বেসড লার্নিং এ নিয়ে যাবে, আই মিন একটা প্র্যাকটিক্যাল সিনারিও দেখানো হবে। একটু আগে যেমন দেখলাম, যদিও প্রত্যেকটাই আমাদের আসলে আউটকাম বেস, সো এখানে সিনারিওতে গিয়ে তাকে কিছু চ্যালেঞ্জ ফেস করানো হবে, তারা সেগুলো প্রশ্নের মাধ্যমে সলিউশন করবে, ঠিক আছে? আর এক্সপ্রেশনাল লার্নিং করতে চায় সেক্ষেত্রে তারা সেখান থেকে নিতে পারবে। Here is an opportunity. তো এখানে দুইটা অপশন আছে, একটা প্র্যাকটিস আর একটা হচ্ছে For চেক ইউর active লার্নিং। listening. প্র্যাকটিসে যদি ক্লিক Select করি, Help Anna cater to the needs of a hotel guest. With স্টার্ট করি, সো সে আমাকে একটা সিচুয়েশনে নিয়ে যাবে। Abdul is staying at a hotel to meet his friend John. John was scheduled to arrive at 8 a.m. this morning, but now it's 4 p.m. and he hasn't shown up yet. This worries Abdul, and he approaches the hotel staff member, Anna, at her desk. Help Anna to listen actively to তো Abdul's এইখানে তাকে concerns. একটা সিনারিও বেস কিছু প্রবলেম ফেস করানো হবে, সো এটা তাদেরকে আমরা হোমওয়ার্ক হিসেবে দেই। আর এক্সপ্লোরটা হচ্ছে যদি কোনো স্টুডেন্ট অ্যাডভান্স লার্নিং করতে চায়, সে এখান থেকে এক্সপ্লোরে যেতে পারবে এবং সেখানে আমরা তাকে কিছু রিসার্চ লিংক, দেখেন ওয়েব লিংকস দেওয়া আছে, ভিডিও লিংকসও দেওয়া আছে, ঠিক আছে? সো এই হচ্ছে বিষয়। এখন আমরা ক্লাসে সাধারণত এই যে প্রি ক্লাস, এটা যদিও তাদের সেলফ বেসড, বাট আমরা আমাদের ক্লাসের অ্যাক্টিভিটি মানে ফ্যাকাল্টি বা ট্রেনার একজন স্টুডেন্টকে পরিপূর্ণভাবে বুঝিয়ে দেওয়ার জন্য এই ভিডিওগুলো সাধারণত ক্লাসে প্লে করতে পারেন। সো এটা নিয়ে স্টুডেন্টদের সাথে আন্ডারস্ট্যান্ডিং হতে প্রশ্ন নেওয়া যেতে পারে। আরেকটা হচ্ছে কোলাবোরেটিভ অ্যাক্টিভিটি আছে, সেটাও আপনারা প্লে করতে পারেন। অথবা এখানে যে সিনারিও বেস লার্নিং আছে, এগুলোর একটা মিশেলে মিক্স আপ করে আপনারা যেভাবে সুবিধা হয় আপনাদের কনভিনিয়েন্ট ওয়েতে আপনারা ক্লাসগুলোকে কন্ডাক্ট করতে পারেন। যেহেতু এখানে 10টা মডিউল আছে, মিনিমাম 10টা আন্ডারস্ট্যান্ডিং ক্লাসকে মিনিমাম বা 10টা অ্যাক্টিভিটিও যেন থাকে, আরো বেশি থাকতে পারে। আমরা সাধারণত 20 থেকে 24টা মতো বিভিন্ন সেগমেন্টে আসলে ক্লাসগুলো নিয়ে থাকি। সো আপনারা আপনাদের কনভেন্ট যেটা হয় সেটা আপনারা করতে পারেন। সো এই হচ্ছে আমাদের ক্লাসে কিভাবে ডেলিভারি হবে সেটা আমি একটু দেখানোর চেষ্টা করলাম, বা আপনাদের ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং একটু আমি কনফার্মেশন পেতে চাই যে আপনাদের কোনো কোয়েরিজ বা কোয়েশ্চেন আছে কিনা। আমার আপনাদের কোয়েশ্চেন থাকতে পারে। তো আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে এই পর্যন্ত, বা এখানে যদি আপনাদের কোনো কোয়েরিজ থাকে আর কি। আমরা কি সবাই বুঝেছি যে এই কন্টেন্টটা দেখানো হয়েছে? যদি বুঝে থাকি হ্যাঁ বলি বা রেসপন্স করি, আর বোঝা যাচ্ছে না যে আসলে শুনতেছে নাকি সবাই। একটু রেসপন্স করেন তো সবাই। বুঝতে পারছি ভাই। বাকিরা কি সবাই আছি তো আসলে, নাকি আমি একা বকবক করতেছি আর কি? জি বুঝতে পারছি। মানে কোনো কোয়েশ্চেন আছে কি না আপনাদের? কিভাবে আসলে ক্লাসে ডেলিভারি হবে? যেহেতু দেখেন আমাদের স্টুডেন্টরা প্র্যাকটিসে থাকি, সেটা হচ্ছে আমাদের ডোমেইন বা আমাদের যে সাবজেক্ট আমরা পড়াশোনা করি সেই সাবজেক্টে আমরা সবচেয়ে বেশি ফোকাস থাকি। বাট আমাদের স্টুডেন্টদের মধ্যে এই সফট স্কিলের প্র্যাকটিসটা আসলে খুবই দরকার, যেটা আমরা ওয়ার্ল্ড ওয়াইড আসলে দেখতে পাই। যাদের মধ্যে আসলে ম্যানেজারিয়াল স্কিল ভালো, যাদের মধ্যে লিডারশিপ স্কিল ভালো, তারাই কিন্তু এগিয়ে যাচ্ছে। আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, বিভিন্ন জায়গায় বিভিন্ন অর্গানাইজেশন ওয়ার্ল্ডের গ্লোবাল কোম্পানিগুলোতে দেখবেন যে তারা আসলে একটু লিডারশিপ রোলে আছে, সিনিয়র সিইও লেভেলে আছে। শুধুমাত্র এই জায়গাগুলোতে তাদের প্র্যাকটিস বা লার্নিং জার্নিটাকে তারা ভালোভাবে ধরে রেখেছে বলে তারা কিন্তু লিড দিচ্ছে। সো ওই জায়গায় যেহেতু তারা একটু সাবজেক্ট ফোকাসড হয়, তো তাদেরকে যদি আমাদের এই সফট স্কিলের ধারণাটা পরিপূর্ণভাবে পৌঁছে দিতে হয়, তাহলে কিন্তু রেসপন্সিবিলিটি আসলে আমাদের টিচারদেরই, আমাদের ফ্যাকাল্টিদেরই। যদিও এটা এই প্রজেক্টের একটা অংশ যে হার্ড স্কিল এবং সফট স্কিল, বাট আমরা আসলে এক্সপেক্ট করি তারা যেন এই সফট স্কিলের যে ধারণাটা যেন তাদের মধ্যে লালন করতে পারে। জি সুনীল ভাইয়া বলেন। আমাদের প্রতিটা মডিউলের পরে হচ্ছে কুইজ থাকে, কুইজের যে আনসার হবে এইটা কি মানে দেওয়া যাবে বা এটা কি দেওয়া হবে কি না? আচ্ছা,
সো আমাদের এই যে কন্টেন্টের মধ্যে যেই নলেজ চেকিং অপশনগুলো আছে এগুলো হচ্ছে জাস্ট লার্নিং জার্নি, ঠিক আছে? সো এখানে যে আমি বললাম ওয়াচ এন্ড থিঙ্ক এর মধ্যে 120 সেকেন্ডের ভিডিও থাকবে, 40 সেকেন্ড পর পর একটা করে ছোট কোয়েশ্চেন থাকতে পারে, এগুলো হচ্ছে লার্নিং জার্নি। ইন ক্লাস অ্যাক্টিভিটি কোলাবোরেশন এটার মধ্যেও লার্নিং জার্নি, এবং ডু এর মধ্যে তাকে যেই প্র্যাকটিক্যালি লার্নিং দেওয়া হয়, কিছু প্রশ্ন ছুড়ে দেওয়া হয়, সেগুলো হচ্ছে এই পুরো জার্নিটা হচ্ছে নলেজ পোর্শন, তার লার্নিং এবং ডেভেলপিং জার্নি। এখন সে কি করবে, এই যে ইফেক্টিভ স্পিকিং এন্ড লিসেনিং স্কিলস এর আন্ডারে 6টা লেসন আছে, তিনটা 6টা। হ্যাঁ, তো এই 6টা লেসনে সে ওয়াচ এন্ড থিংকটা কিন্তু তার জন্য ম্যান্ডেটরি, কারণ সে যদি এই ওয়াচ এন্ড থিংকটা না বুঝে, মানে না বোঝার কিছু নাই, মানে না শিখে যে পয়েন্ট গুলো কি পয়েন্টস গুলো কি সেগুলো যদি না শিখে সে কিন্তু অ্যাসেসমেন্ট গুলোতে জয়েন করতে পারবে না। তো এখানে ধরেন মানে 10টা লেসন থেকে 10টা ফিডব্যাক সেশন আমরা বাদ দিই, 65টা লেসন আছে। 65টা লেসনে প্রত্যেকটা লেসনে যদি আমার 2 মিনিট হয়, তাহলে 65টা লেসনে হচ্ছে 130 মিনিট, মানে অলমোস্ট 2 ঘন্টার একটু বেশি, বা 2.5 ঘন্টা থেকে 3 ঘন্টা। সো তাদের জন্য এই ওয়াচ এন্ড থিঙ্কের যে এই যে 2.5 ঘন্টার মতো, 20 মিনিটে যেহেতু 2 ঘন্টা, তো 2.5 ঘন্টারও কম, 2.5 ঘন্টার মতো আছে। এই ওয়াচ এন্ড থিংটা স্টুডেন্টদের জন্য ম্যান্ডেটরি। এটা আপনারা একটু নোট নিয়েন যে ওয়াচ এন্ড থিংটা কিন্তু ম্যান্ডেটরি। ডু এবং এক্সপ্লোর তাদেরকে আমরা হোমওয়ার্ক হিসেবে দেই, পোস্ট ক্লাস অ্যাক্টিভিটি। আর এই পরিপূর্ণটার মিশেলে এই যে ইন ক্লাস অ্যাক্টিভিটি, বাট এটার প্রয়োজনে কিন্তু আমরা এই ওয়াচ এন্ড থিঙ্ক ব্যবহার করি এবং ডুটাকেও ব্যবহার করব। সো পরিপূর্ণটার উপর ভিত্তি করে আপনারা কিভাবে আসলে আপনাদের প্যাটার্নেও আপনারা এটাকে ক্লাসে কিছু অ্যাক্টিভিটি প্লে করতে পারেন। ইভেন আমরা ক্লাসের মধ্যে ডেফিনেটলি এই অ্যাসেসমেন্ট গুলো নিব। সো এবার আসি আপনার স্যারের কোয়েশ্চেনটা একটু ব্যাক এন্ড থেকে সামারিটা দিলাম, এবং সামনে কিভাবে আগাবো সেটা একটু সামারি দিই। যখন লিসেনিং স্কিলস 6টা লেসন কমপ্লিট করলো, এবং এই 6টা লেসনের জন্য সে ফর এক্সাম্পল আপনারা একটা ক্লাস নিলেন। সো একটা ক্লাস সে ফর এক্সাম্পল, ভাইয়া একটু যদি ইনফরমেশন দেন, একটা ক্লাসে কতক্ষণ সময় আপনারা দেন সাধারণত, মানে আপনাদের ক্লাস টাইম কতক্ষণ? 5 ঘন্টা করে 5 ঘন্টা। জি, একটু বুঝতে পারিনি, একটা ক্লাস কত ঘন্টা? 5 ঘন্টা ছিল আমাদের। 5 ঘন্টা, ওকে। সে ফর এক্সাম্পল আমরা এই যে অ্যাক্টিভিটি গুলো আছে, হ্যাঁ, বা আপনারা ক্লাসে ওদেরকে এই যে ওয়াচ এন্ড থিঙ্ক ভিডিও প্লে করে একটু বুঝাই দিলেন, বা কমিউনিকেশন কেন প্রয়োজন, অ্যাক্টিভ লিসেনিং কেন প্রয়োজন, ইফেক্টিভ ফোন কনভারসেশন, ফোনে যখন কথা বলবে কিভাবে ম্যানারিজম মেনটেন করে কথা বলবে, অ্যাপ্রোচ করবে, মেকিং রিকোয়েস্ট। দেখেন আমাদের কন্টেন্ট গুলো আমরা একটু দেখি। একটা হচ্ছে কমিউনিকেশন দিচ্ছে বেসিক্স এন্ড ইম্পর্টেন্স, অ্যাক্টিভ লিসেনিং আছে, ইফেক্টিভ ফোন কনভারসেশন আছে, মেকিং রিকোয়েস্ট, কিভাবে রিকোয়েস্ট করবে, পার্টিসিপেটিং ইন বায়ার সেলার ইন্টারাকশন, বায়ার এবং সেলারের ইন্টারাকশনটা কেমন হয়, প্রোডাক্টের ইনফরমেশন দিবে, তাকে নেগোশিয়েট করবে। তারপরে দেখেন সেইং নো অর রিফিউজিং পোলাইটলি, আমরা যখন কাউকে রিফিউজ করে দিব, নো বলে দিব, হ্যাঁ, তাকে কিভাবে পোলাইটলি বলা যায়। অনেক সময় আছে পজিটিভ কথা বলে কিন্তু নেগেটিভলি তাকে রিফিউজ করা যায়। সো হাউ টু সে নো ইন কর্পোরেট সেগমেন্ট, ওয়ার্কপ্লেস কনভারসেশন। এই যে ধরেন 6টা আমাদের লেসন আছে, এই 6টা লেসনের জন্য সে ফর এক্সাম্পল আপনি একটা ক্লাস নিলেন, ওভারঅল তাকে একটা ধারণা দিলেন, 2 থেকে 3 ঘন্টা বা 4 ঘন্টা যেটাই হোক দিলেন। সো এখানে ধরেন 6টা লেসনের জন্য 6টা কোলাবোরেটিভ অ্যাক্টিভিটি কিন্তু ডিজাইন করা আছে। দ্যাট ডাজন্ট মিন আপনি সবগুলোই পিক করতে হবে, আপনি আপনার মতো করে ক্লাস কন্ডাক্ট করতে পারবেন। এটা হচ্ছে টিচারদের জন্য, ট্রেনারদের জন্য একটা সাপোর্টিভ একটা পোর্শন, সাপ্লিমেন্টারি অংশ, সেটা আপনাদের জন্য থাকবে। সোহেল ভাই আসতেছি, জাস্ট একটা সেকেন্ড। থিংটা তার জন্য ম্যান্ডেটরি, এটা কিন্তু কোনোভাবে মিস করা যাবে না। এবং 6টা কন্টেন্টে আছে হচ্ছে 12 মিনিটের একটা কন্টেন্ট, তার ম্যাক্সিমাম হাফ এন আওয়ার সময় লাগবে। সো এটা যেন সে অবশ্যই কমপ্লিট করে, এটা একটু আপনারা একটু এনশিওর করবেন। এবং সে যখন এই যে ওয়াচ এন্ড থিঙ্কের নলেজ পোর্শনটা কমপ্লিট করে ফেলবে, সে কিন্তু এই ইফেক্টিভ স্পিকিং অ্যান্ড লিসেনিং স্কিল মডিউলের জন্য প্রস্তুত হয়ে যাবে। সো আপনারা এই যে 3 ঘন্টা 4 ঘন্টা ক্লাস নেওয়ার পরে তাদেরকে 20 মিনিটস বা হাফ এন আওয়ার, এখানে যেহেতু একটা অ্যাসেসমেন্টে কয়টা করে মডিউল অ্যাসেসমেন্ট এমসিকিউ থাকে, আমি একটু দেখাচ্ছি, 5টা করে থেকে 10টার মতো থাকতে পারে।
সো এইটার মধ্যে আছে 10টা। কয়টা আছে? 10টা। সো এই 10টা অ্যাসেসমেন্ট মানে এমসিকিউ কোয়েশ্চেন দেওয়ার জন্য তার ম্যাক্সিমাম হাফ এন আওয়ার সময় লাগতে পারে। সো আপনারা তাকে হাফ এন আওয়ার বা 40 মিনিট সময় দিলেন, সে ফর এক্সাম্পল। সো এটাও ক্লাস টাইমের মধ্যেই আপনারা করতে পারবেন, বা নেক্সট ক্লাসে গিয়ে শুরুতেই অ্যাসেসমেন্টটা হলো, তারপরে নেক্সট মডিউল নিয়ে আপনারা ক্লাস নিতে পারেন, ঠিক আছে? সো প্রথম দিন আপনারা এটার উপরে ক্লাস নিলেন, তাদেরকে হোমওয়ার্কও দিয়ে দিলেন, তাকে এটা ম্যান্ডেটরি ভাবে গেইন করতে বললেন, এবং পরের দিন পরের ক্লাসটা যখন আসলো, পরের ক্লাসে শুরুতে তাকে এই অ্যাসেসমেন্টটা আপনারা কমপ্লিট করিয়ে ফেলবেন। তখন কি হলো, তার এই 10টা মডিউল, সরি 10টা এমসিকিউ, এটার জন্য তাকে আপনি হাফ অ্যান আওয়ার বা 40 মিনিট সময় দিলেন, বা কথার কথা আপনারা তারপরে একটা কমিউনিকেশন বা একটা ব্রেক দিয়ে 1 ঘন্টার মধ্যে কিন্তু অ্যাসেসমেন্টটা তাকে শেষ করে ফেললেন। 10টার জন্য আসলে 20 মিনিটের বেশি সময় লাগে না। তারপরে আবারও আপনাদের এই নেক্সট যে বাকি যে 4 ঘন্টা আছে, সেখানে আপনারা ইম্প্যাক্টফুল রাইটিং স্কিল নিয়ে এই মডিউলটা শুরু করতে পারেন। এখানে আবার দেখেন কয়টা আছে, মাত্র 3টা লেসন আছে। সো এই 3টা লেসন নিয়ে আপনারা ক্লাস নিতে পারেন, এবং পরবর্তী সেশনের আগে ইম্প্যাক্টফুল রাইটিং স্কিল মডিউল অ্যাসেসমেন্টটা কমপ্লিট করে ফেলতে পারেন, বা ওই দিনই কমপ্লিট করে ফেলতে পারেন। মানে ধরেন 10টা ক্লাস যখন আপনাদের 5 ঘন্টা করে হয়, সবাই কি আমাকে শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। তো আপনার সে ফর এক্সাম্পল 5 ঘন্টার ক্লাস অনেক বড়, তো এখানে 10টা বা 11টা ক্লাস রাখলেন, যেহেতু আমাদের অ্যাসেসমেন্ট টোটাল হচ্ছে 11টা। তো আপনারা ধরেন কথা 11টা আপনারা ক্লাস সেট করে রেখেছেন, বা আপনারা আপনাদের মতো করে আরো বেশিও নিতে পারেন, কমও নিতে পারেন। সো আমি জাস্ট একটা মডিউল মানে স্যাম্পল হিসেবে বললাম, আপনারা 11টা ক্লাস নিচ্ছেন। এই 11টা ক্লাসের মধ্যে কি হলেন, আপনারা 11টা অ্যাসেসমেন্টও তাদেরকে কমপ্লিট করায় দিলেন। তখন কি হলো, এই 11টা অ্যাসেসমেন্টের উপরে আমরা কি বললাম, এতক্ষণ যা হলো সেটা নলেজ পোর্শন, বাট এই যে অ্যাসেসমেন্ট গুলো, এই অ্যাসেসমেন্টের ভিত্তিতে তাদেরকে আমরা সার্টিফাইড করবো, এবং মিনিমাম 70% তাদেরকে মার্কস পেতে হবে। সো এই ওয়াচ এন্ড থিংটা তারা যদি পরিপূর্ণভাবে করে, তারা 100% মার্কসই পাবে, কারণ এখানে ফান্ডামেন্টাল ক্যাটাগরি কোয়েশ্চেন থাকে। তো এই হচ্ছে মোটামুটি কন্টেন্ট এবং তাদের সার্টিফিকেশনের ফুল প্রসেসটা আমি শেয়ার করলাম। এখন আপনারা যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে বলতে পারেন। জি সোহেল ভাই বলেন। সোহেল ভাই বলতে পারেন। সোহেল ভাই হাত তুলেছে দেখছিলাম, বলার জন্য অনেকই। আচ্ছা ফোনটা বলো। আমি একটু বলি, ওই যে আমাদের এখানে ব্রাকের কিছু কলিগরা এখানে জয়েন করেছেন, আমি ব্রাকের কলিগদের একটু বলবো, ধন্যবাদ বেতন ভাই। প্রথমত আমাদের ট্রেনিং সেন্টারগুলো তো 5 ঘন্টা এবং 4 ঘন্টাও আছে। জি জি ভাই, আরেকবার একটু বলবেন। একজন করে শেষ করেন। রোজিনা আপা বলেন, তারপর সোহেল ভাই বলেন। এখানে আমাদের ব্রাকের কিছু কলিগ এখানে আমাদের ইয়াতে জয়েন করেছেন। আমি বলবো ব্রাকের যদি কোনো কোয়ারি থাকে এখন মানে করে ফেললে ভালো হয় আর কি, এটা বলতে চাইছিলাম। ওকে, এবার সোহেল ভাই বলেন যেটা বলতে চাইছি। রেদর ভাই বলতে পারবো? জি জি ভাই বলেন না ভাইয়া। সরি, আমি মনে হয় ডিসকানেক্ট হয়ে গেছিলাম। আর যেটা হলো আমাদের ট্রেনিং সেন্টারগুলো তো 5 ঘন্টা এবং 4 ঘন্টা দুটোই মডালিটি আছে। আর একটা বিষয় যেটা হলো, আমরা হলো যে প্র্যাকটিসটা করছি আর কি, এই সফট স্কিলের ক্ষেত্রে আমরা পুরো 5 ঘন্টা বা 4 ঘন্টা ধরে ক্লাসটা নিচ্ছি না। আমাদের এই যে হার্ড স্কিলের পাশাপাশি প্রতিদিন ক্লাসের 1 ঘন্টা করে, আধা ঘন্টা করে প্রতিদিন তারা শিক্ষার্থীদেরকে গাইড দিচ্ছিল আর কি। এটা একটা আমাদের মেসেজ ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর একটা বিষয় আপনি বলছিলেন যে ওয়াচ অ্যান্ড থিঙ্ক, এবং বলে যে আর হলো ডু এন্ড এক্সপ্লোর হলো হোমওয়ার্ক। আর যেটা কোলাবোরেটিভ যদি ম্যান্ডেটরি না হয়, একজন শিক্ষার্থীর পারফরমেন্স যখন আমরা একজন মেন্টর যখন তার পারফরমেন্স দেখবে, সেটা তো পার্সেন্টেজটা শো করে। সে যেহেতু কোলাবোরেটিভ যদি মিস করে না করে প্র্যাকটিস, নাকি পারফরমেন্সে কি স্কোর কি করবে? আচ্ছা, খুবই ভালো প্রশ্ন করেছেন, খুবই ভালো প্রশ্ন করেছেন ভাইয়া। তো আমি একটু প্রথম থেকে যদি আসি, ভাইয়া আপনাদের টোটাল ক্লাস মানে কয়টা হয়? মিনিমাম 3 মাস তো হয়, টোটাল ক্লাস হয় 3 মাসের সেশনে কয়টা টোটাল? 3 মাস 4 মাস দুটোই আছে। আচ্ছা, আমি জাস্ট একটা এক্সাম্পল আকারে বলেছিলাম
আমি জাস্ট একটা এক্সাম্পল আকারে বলেছিলাম যে যেহেতু ক্লাসগুলো 5 ঘন্টা হয়, তো তখন আপনারা এইভাবে মানে একটা ডিভাইড করতে পারেন আর কি, যে ক্লাস মানে কন্টেন্ট গুলো দেখাতে পারেন একটা নির্দিষ্ট সময়, তারপর একটা অ্যাসেসমেন্ট করে ফেলতে পারেন। তো আপনাদের যেহেতু এরকম যে পুরোটা মানে হার্ড স্কিল কিছুটা, সফট স্কিল কিছুটা, তো আমি জাস্ট একটা রিকোয়েস্ট করব, যদি পসিবল হয় এটা, সে ফর এক্সাম্পল 3 মাসের একটা মানে ব্যাচে, 3 মাসের একটা ব্যাচে সে ফর এক্সাম্পল আমাদের ক্লাস হচ্ছে 30টা, তো সেখানে আমি জাস্ট বলবো, বা 30টা বা 40টা ক্লাস হয় বা এরকম হতে পারে, তো সেখানে আমি জাস্ট রিকোয়েস্ট করবো একটা কাজ যদি করা যায়, যে আমাদের ক্লাস সংখ্যা 72টা না 72টা ছিল ক্লাস 5 করে 72টা ক্লাস, কমপক্ষে 72টা সর্বনিম্ন। আচ্ছা, তো আমি জাস্ট একটা রিকোয়েস্ট করব, যদি পসিবল হয়, ইফ পসিবল, সেই ক্ষেত্রে ফ্যাকাল্টিরা তো তাদের ডোমেইনে অবশ্যই ফোকাস দিবে, কারণ আমরা তো এই যে এমপ্লয়াবিলিটি ডেভেলপমেন্ট বা এমপ্লয়মেন্ট সার্ভিসের আন্ডারে যে কোর্স, সফট স্কিল কোর্সটা এখানে দেওয়ার চেষ্টা করছি, আলটিমেটলি গোলটা হচ্ছে তাদেরকে জবের জন্য প্রিপেয়ার করা বা জব প্লেসমেন্টে যদি হেল্প করা যায় সেটা করা। তো আমি জাস্ট এটা একটু রিকোয়েস্ট করবো যে যদি পসিবল হয়, যে এই যে ডোমেইনগুলোর মানে মাঝে মাঝে একটু ডিভাইড করে দিয়ে, স্কেজুল করে দিয়ে সফট স্কিলের জন্য একটা করে ডেডিকেটেড ক্লাস রাখা। যেহেতু ডোমেইনটাই মেইন ফোকাস, ডেফিনেটলি ডোমেইন ছাড়া তো আসলে মানে মেইন সাবজেক্ট ছাড়া তো আসলে তারা জবের জন্য প্রিপেয়ার হতে পারবে না। সো জবটাতে তো অবশ্যই ম্যাক্সিমাম প্রায়োরিটি দিতে হবে। আর একটা মিনিমাম যে প্রায়োরিটিটা আছে সেটা হচ্ছে সফট স্কিল। তো সফট স্কিলের জন্য আমি বলবো যে যদি পসিবল হয় তাহলে এরকম 10টা 11টা 12টা ক্লাস বা যে কটা ক্লাসই সম্ভব হয় সেটাকে একটু ডেডিকেটেড দিয়ে দেওয়া। তাহলে কি হবে, সে ফর এক্সাম্পল সপ্তাহে 6 দিন সে একজন ট্রেনার ক্লাস নিচ্ছে, তো 6 দিনের মধ্যে আমি জাস্ট তাকে বলবো যে, মানে একটা এক্সাম্পল আকারে বলছি, জাস্ট এটা একটা প্রপোজাল আকারে নিতে পারেন, যে 5 দিন হার্ড স্কিল বা ডোমেনের মধ্যেই থাকলো, আর একদিন ফুল ডে ডেডিকেটেড সফট স্কিলের মধ্যে থাকলো। তখন কি হলো, তারা ফুল ডে মানে 5 ঘন্টা যে ক্লাস, এটা অনেক সময়, এই সময়টাতে ফ্লেক্সিবিলিটি নিয়ে ক্লাসটা ডেলিভারিও করা যাবে, স্টুডেন্টদের ফিডব্যাকও নেওয়া যাবে, তাহলে তাদের লার্নিংটা প্রপার হয়েছে কিনা চেক করা যাবে, এবং পাশাপাশি তাদের অ্যাসেসমেন্টও আপনারা এই সময় একটা দিনের মধ্যে কমপ্লিট করানো সম্ভব। তো এই জন্য আমি বলবো যদি পসিবল হয় তাহলে এভাবেও দিতে পারেন, অথবা প্রতিদিন যেহেতু হার্ড স্কিলটা হচ্ছে, প্রতিদিন হার্ড স্কিলের পাশাপাশি যে সফট স্কিলটা যতটুকু হবে তারপরের ক্লাসগুলোতে এভাবে একটু স্কেডিউল করে ফেলা, যে আগামী 3টা ক্লাসে 4টা ক্লাসে একটা মডিউল হবে একটু একটু করে, তারপরে 5 নাম্বার ক্লাসে গিয়ে অ্যাসেসমেন্টটা করিয়ে ফেলা হবে। তো এটা আপনারা একটু শুরু থেকেই আপনাদের যে স্কেডিউলটা আছে অলরেডি আপনারা করে ফেলেছেন হার্ড স্কিলের জন্য, সেই হার্ড স্কিলের সাথে এই সফট স্কিলটাকেও একটা স্কেডিউল করে অ্যালাইন করে ফেলেন। তাহলে কি হবে, একটা সিকোয়েন্সিয়াল প্রোগ্রেশন আমরা স্টুডেন্টদের দেখতে পাবো। এটা তো ক্লিয়ার মোটামুটি নাকি, আমি যেটা বলতে চাচ্ছি বা বুঝাতে চাচ্ছি বা বলতে চাচ্ছিলাম? হ্যাঁ। আচ্ছা, এবার আসি 2 নম্বর পয়েন্টে। এখানে ওয়াচ এন্ড থিংকটা হচ্ছে মেইনলি নলেজ পোর্শন, এটা ম্যান্ডেটরি স্টুডেন্টদের জন্য। বাকি যে পোর্শন গুলো আছে এগুলো ম্যান্ডেটরি না, বাট এই যে ডু এবং এক্সপ্লোরটা যখন সে করবে স্টুডেন্টরা, তাদেরকে আমরা এই যে পোস্ট ক্লাস অ্যাক্টিভিটি, তাদেরকে যখন হোমওয়ার্ক দিয়ে দেবো, তারা যখন এটা করবে, অনেক সময় মিস হবে, অনেক সময় কমপ্লিট করতে পারবে না, এই বিষয়গুলো আসলে থাকে, বাট আমরা তাদেরকে বলবো কমপ্লিট করার জন্য। এটা হচ্ছে তার বাসার অ্যাক্টিভিটি। কোলাবোরেটিভ অ্যাক্টিভিটি হচ্ছে একজন টিচার কিভাবে ক্লাসের মধ্যে তাদেরকে এই টোটাল অ্যাক্টিভিটিটা করবে, এটার একটা প্যাটার্ন আমাদের সাজানো আছে। অথবা সে এই যে ওয়াচ এন্ড থিঙ্ক, কোলাবোরেট, ডু, এক্সপ্লোর, ওভারঅলটাকে নিয়ে সে তার প্যাটার্নেও একজন ট্রেনার ক্লাস নিতে পারবে, এটা কোনো অসুবিধা নাই। এবং এইটার কমপ্লিশন রেটের সাথে আমাদের সার্টিফিকেটের কোনো কনফ্লিকশন নাই। সার্টিফিকেটটা দিন শেষে একজন স্টুডেন্ট ওয়াচ এন্ড থিঙ্কের মাধ্যমে যে নলেজটা যেটা পেলো, সেটার মাধ্যমে যে পরীক্ষাটা দিল, পরীক্ষায় সে উত্তীর্ণ হতে পারলো কিনা সেটার উপরে আসলে ডিপেন্ড করে। এবার আসি পয়েন্টে, আমাদের যে অ্যাসেসমেন্ট গুলো আছে প্রত্যেকটা মডিউলের পরে মডিউল অ্যাসেসমেন্ট যে আছে, মডিউল অ্যাসেসমেন্ট, এই অ্যাসেসমেন্টের জন্য আমরা ব্যাকএন্ড থেকে 2000 কোয়েশ্চেনের একটা কোয়েশ্চেন ব্যাংক তৈরি করে রেখেছি, ফান্ডামেন্টাল কোয়েশ্চেন। এবার আসি, যখন এট এ টাইম 40 জন স্টুডেন্ট, 20 জন স্টুডেন্ট ক্লাস টাইমে এই অ্যাসেসমেন্টটাতে জয়েন করবে, সবার কোয়েশ্চেন গুলো র্যান্ডমলি থাকবে। মানে কারো 1 নম্বর কোয়েশ্চেনটা কারো 10 নম্বরে থাকবে, কারো 10 নম্বরটা 1 নম্বরে থাকবে, কারো উত্তরে ABCD যেভাবে থাকবে, আরেকজনটা এলোমেলো থাকবে, এইভাবে আসলে র্যান্ডমলি থাকবে। এবং এটা যেহেতু একটা সফট স্কিল, সেলফ ডেভেলপমেন্টের একটা কোর্স, ফান্ডামেন্টাল ক্যাটাগরির কোয়েশ্চেন হবে,
তো সেখানে আসলে কারো সাপোর্ট নেওয়ার প্রয়োজন নাই। আমরা চাই যে সে যেন নিজে কোয়েশ্চেন গুলো বুঝে, কারণ এই 10টা কোয়েশ্চেন যখন সে অ্যান্সার করবে, সেই ওয়াচ এন্ড থিঙ্কের কি পয়েন্টস গুলো এখানে পেয়ে যাবে। সো এই 10টা কোয়েশ্চেন অ্যান্সার করলেও কিন্তু সে তার নিজের মধ্যে ওই 10টা কি পয়েন্টস লার্নিংটাকে নিয়ে আসতে পারবে। সো আমরা আলটিমেটলি চাই তার মধ্যে এই সফট স্কিলের এই কি পয়েন্টস গুলো থাকুক। সো তার সার্টিফিকেশনের জন্য এই কন্টেন্টের উপরে আবার তার কোনো প্রভাব নাই, তাকে এই অ্যাসেসমেন্ট গুলো পাস করতে হবে, মিনিমাম 70% পাস করতে হবে। এই হচ্ছে মোটামুটি ধারণা। জি সুনীল ভাইয়া বলেন আপনার প্রশ্নটা। আমি তো প্রশ্ন করছিলাম, সেটা উত্তর আমি এখনো 100% পাইনি আর কি। আচ্ছা আচ্ছা বলেন। প্রশ্ন করছিলাম যে একজন শিক্ষার্থীর যে স্কোর কার্ডটা থাকে, সে যদি কোনো কারণে কোনো একটা, তিনটা সেগমেন্ট আছে, ওয়াচ এন্ড ডু এবং হলো এক্সপ্লোর, সে হলো কোলাবোরেটিভটা করলো না, তার কোনো স্কোর কার্ডে না কোলাবোরেট তো সে করবেও না, মানে তার জন্য হচ্ছে ওয়াচ এন্ড থিংকটা ম্যান্ডেটরি। আর বাসায় হোমওয়ার্ক হবে হচ্ছে ডু এন্ড এক্সপ্লোর, এবং কোলাবোরেটটা হচ্ছে একজন টিচারের জন্য। মানে টিচার কিভাবে কোলাবোরেট করবে আমরা কিছু প্যাটার্ন দিয়ে রাখছি, মানে বেসিক বা ফর্মাল কিছু প্রসিডিউর দিয়ে রাখছি। এটা একজন টিচার চাইলে এটা সিলেক্ট করে ক্লাস নিতে পারে, অথবা সে ওভারঅল যে কন্টেন্ট আছে সেটার উপরে একজন টিচার তার নিজের প্যাটার্নেও ক্লাস নিতে পারে। এটা ম্যান্ডেটরি কিছু না। আচ্ছা ওকে, থ্যাংক ইউ ভাইয়া। আমি এখন ক্লিয়ার, থ্যাংক ইউ, সরি এখন ক্লিয়ার। আর একটা বিষয় যেটা হলো, আমি ক্লাসে দেখছি অনেককে, যখন আমি ভিজিট করতে যাই সেন্টারগুলোতে, অনেকে শুনি সে প্রতিদিন আপনার হলো যে সফট স্কিল ক্লাসটা করতেছে, বা সে বিষয়গুলো সে ভিডিওগুলো দেখতেছে, বা কুইজে বা অ্যাসেসমেন্টে অংশগ্রহণ করতেছে। আবার সে তার দেখা যায় তার পারফরমেন্স, আমি যখন পরে দিলাম না, ট্রেনারকে বললাম, মেন্টরকে বললাম, আপনার সকল শিক্ষার্থীর পারফরমেন্স কত, স্কোর কার্ডটা দেখেন দেখি। দেখা যায় যে পারফরমেন্স অনেকের 20%, 10%, অনেক 0 এরকম দেখাচ্ছে। তাহলে কি সে কি সম্পূর্ণ করে নাই কোনো একটা সেগমেন্ট বা কোনো একটা? আচ্ছা এবার আসি সে যখন পারফরমেন্সে যাবে, এই পারফরমেন্সটা আমি একটু আগে যেটা বললাম ভাইয়া, যে কন্টেন্টটা হচ্ছে তার লার্নিং এর জন্য, আর অ্যাসেসমেন্টটা হচ্ছে তার এই লার্নিং জার্নিটা। সে যদি অ্যাসেসমেন্ট দিচ্ছে, তার এই লার্নিং জার্নিতে তার কমিউনিকেশনটা কতটুকু হলো, কত পার্সেন্টে আছে, এটা সে দেখতে পাবে। আর সে যখন 70%-এর উপরে স্কোর করবে যে এখান থেকে, তখন সে সার্টিফিকেটটা পাবে। তো এটা হচ্ছে পরিপূর্ণটাই আসবে হচ্ছে ওই অ্যাসেসমেন্ট থেকে ভাইয়া, বুঝতে পারছেন? তো অ্যাসেসমেন্ট না দিলে সে এখানে স্কোরটা দেখতে পাবে না, এই যে পারফরমেন্স থেকে দেখতে পাবে না। আর অ্যাসেসমেন্টে মাস্ট অংশগ্রহণ করতে হবে। হ্যাঁ মাস্ট, তাহলে তো সে সার্টিফিকেট পাবে না। এই পারফরমেন্সটা আসবেই হচ্ছে সে যে পরীক্ষা দিল, কারণ সে যে নলেজ, মানে ওয়াচ এন্ড থিঙ্ক এর মাধ্যমে নলেজ পোর্শনটা পাইলো, বাসায় গিয়ে ডু প্লে ডু টেস্ট, মানে যে সিনারিও বেস লার্নিংটা করলো, এবং স্যাররা যে কোলাবোরেটিভ অ্যাক্টিভিটি বা ক্লাসে যে একজন টিচার পড়ানোর পরে সে এই যে ওভারঅল জার্নির পরে সে অ্যাসেসমেন্টটাতে জয়েন করলো, করার পরে তার রেজাল্টটা কি, আমি তো একজন স্টুডেন্টের বর্তমান কারেন্ট স্ট্যাটাসটা কি তার রেজাল্ট দেখে বলতে পারবো। সো এই স্কোরটা আসবে তার অ্যাসেসমেন্ট থেকে, এই 10টা মডিউলের 11টা অ্যাসেসমেন্ট থেকে। এই আর কি ভাই, আর কোনো কনফিউশন আছে কিনা? না কনফিউশন নাই ভাই, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, ওকে। আর সুনীল ভাই কি কিছু বলবেন? হ্যাঁ আমি বলবো, আমার 4টা টোটাল পয়েন্ট আছে। একটা হচ্ছে প্রতিটা মডিউলের পরে যে আমাদের কুইজ থাকে, এটার যে আনসার সেটা কি আমরা ফ্যাকাল্টি যারা আছি আমরা পাবো কি না। আরেকটা হচ্ছে এই কুইজে যাদের নেগেটিভ, মানে হচ্ছে যে 2বার করে ভুল হলে আমরা ওটা আবার রিটেক দিতে পারি, এরপরে যে দিতে থাকি বা হচ্ছে যে দেওয়ার অপশন থাকে বা দেওয়া যায়। এখন এই নেগেটিভ মার্কিংয়ের জন্য কি আবার পরবর্তীতে ওই সাবমিটিভ যে অ্যাসেসমেন্টটা হবে, ওইখানে যে আমরা সার্টিফিকেট পাবো, ওইখানে কোনো এফেক্ট পড়বে কি না। আরেকটা হচ্ছে ফর্মেটিভ অ্যাসেসমেন্ট, যেটা ওইটার ব্যাপারে যদি একটা ওভারভিউ দিতেন। আর আরেকটা হচ্ছে সার্টিফিকেট যে আমরা পাবো সেটা কি ফিজিক্যালি আমাদেরকে পাঠিয়ে দেওয়া হবে, নাকি অনলাইন কপি আমাদেরকে ডাউনলোড করে বা প্রিন্ট করে নিতে হবে? ধন্যবাদ। আচ্ছা আচ্ছা, সো ভাই প্রথম বিষয়টা হচ্ছে, আচ্ছা আমি যদি ভুল না করি, সেটা হলো যে এখানে যে প্রশ্নগুলো হয় এগুলো হচ্ছে মোটামুটি ফান্ডামেন্টাল ক্যাটাগরি, সেলফ ডেভেলপমেন্টের পারপাসে যেহেতু আমাদের এই সফট স্কিলটা, সো ফান্ডামেন্টাল ক্যাটাগরি। সো এখানে আমরা ব্যাকএন্ড থেকে 2000 কোয়েশ্চেন একটা কোয়েশ্চেন ব্যাংক সেট আপ করে রেখেছি, এবং ফান্ডামেন্টাল ক্যাটাগরি হয় এগুলোর উত্তরগুলো আমরা আসলে শেয়ার করি না সাধারণত, যেহেতু ফান্ডামেন্টাল। একটা স্টুডেন্ট যদি ওয়াচ এন্ড থিংটা সে কমপ্লিট করে, ফর শিওর
সে খুব ভালো পারফরমেন্স করে আসলে স্কোরটা করবে। যেটা আমি বললাম যে সে যদি ওয়াচ এন্ড থিংটা কমপ্লিট করে তাহলে সে আসলে 100% মার্কসই পাবে। সো এই জন্য আমরা আসলে ওই অ্যান্সার গুলো আসলে শেয়ার করি না। আর অ্যান্সার গুলো শেয়ার করলে আসলে এই সার্টিফিকেটটা, যেহেতু আপনারা জানেন যে আমাদের ওয়ালটন ফাউন্ডেশন প্রায় 15টা কান্ট্রিতে অপারেট করা হয় এবং এটা যেহেতু একটা গ্লোবাল দিতে পারি না বা আমাদের কাছেও থাকে না। আর যে যদি মিনিমাম লেভেলে তারা একটু ওয়াচ এন্ড থিংটা কমপ্লিট করে তারা মোটামুটি আসলে উত্তরগুলো দিতেই পারে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আসলে এখন ওপেন সোর্সিং এর যুগ, আসলে ওপেন প্ল্যাটফর্ম রিসোর্স। সো আসলে এগুলো যখন মানে স্টুডেন্ট আসলে অনেক চালাক হয়ে গেছে এখন, সবাই টেক ফ্রেন্ডলি, কারণ প্রত্যেকে হাতে হাতে ফোন, সবাই আসলে চ্যাট জিপিটি চিনে, সবাই গুগল চিনে। আসলে কোথাও আটকে গেলে তারা আসলে থেমে থাকার সুযোগ নাই। সে আসলে একটা প্রশ্নে আটকে গেলে সে আসলে ওইগুলো নিয়ে গুগল করে ফেলে, আবার ব্যাক করে সে ওয়াচ এন্ড থিংকে যেতে পারবে। কারণ আমাদের এখানে কোনো টাইম লিমিটেশন করে দেওয়া নাই। শুধুমাত্র আমাদের উদ্দেশ্য হচ্ছে সে যেন অ্যাটলিস্ট এই লার্নিংটাকে পরিপূর্ণভাবে অ্যাবজর্ব করে। সে যখন একটা অ্যাসেসমেন্টে যায় সে চাইলে ব্যাক করে আবার যদি কোনো একটা কোয়েশ্চেনে প্রবলেম ফেস করে সে ব্যাক করে আবার ওয়াচ এন্ড থিংকে যেতে পারবে, ওই স্পেসিফিক টপিকটা আবার পড়াশোনা করে এসে আবার জয়েন করতে পারবে। এটা আমরা রেখেছি এই জন্য যে সে যেন আলটিমেটলি তার নিজে ডেভেলপটা করতে পারে। এছাড়াও সে মাঝে মাঝে কিছু টেকনিক্যাল ইস্যুতে পড়বে, ডিভাইস ইস্যুতে পড়বে, নেটওয়ার্ক চলে যাবে, কারেন্ট চলে যাবে, সে যে জায়গা থেকে আটকে গেছে সেই জায়গা থেকে আবার কমপ্লিট করতে পারবে। সো এই ফ্লেক্সিবিলিটি রাখা আছে। সো একজন স্টুডেন্ট আটকে থাকার বা থেমে থাকার কোনো সুযোগ নাই, ঠিক আছে? সো এই জন্য আমরা এটাকে সহজ করেছি। সো এটার অ্যান্সার গুলো দেওয়া যাবে না, মানে দেওয়ার সুযোগ নেই আসলে আমাদের end থেকে। এটা ব্যাক এন্ড থেকে আমাদের হেড অফিস থেকে আসলে প্রোডাক্ট টিম কাজ করে এবং এটা খুবই ইউজার ফ্রেন্ডলি, দেওয়া হবে না, এটা একটা বিষয় গেল। আর সেকেন্ডলি হচ্ছে ভাই প্রশ্নটা যেন কি করলাম একটু ভুলে গেছি, আরেকবার একটু বলবেন? প্রশ্নটা ছিল হচ্ছে যাদের কুইজে সমস্যা হচ্ছে, কোয়েশনে যাদের ভুল হচ্ছে আচ্ছা ভাইয়া, তাদের পয়েন্টটা কি একটু ধরতে পারছি। প্রথমত হচ্ছে ভাইয়া, প্রত্যেকটা মডিউল অ্যাসেসমেন্ট যখন সে দিবে তার তো এই ফ্লেক্সিবিলিটি আছেই। সে যেই প্রশ্নটাতে আটকে গেল সে একজন টিচারের হেল্পও নিতে পারবে, অসুবিধা নাই। কারণ আলটিমেটলি তার লার্নিং জার্নিটা আমাদের স্মুথ করাটা দরকার, সেজন্য এই সফট স্কিলটা বুঝে সে চাইলে ব্যাক করে আবার সেই স্পেসিফিক লেসনটাতে গিয়ে কন্টেন্টটা দেখে লার্নিং করে আবারও ব্যাক করতে পারবে। সো এখানেও কোনো বাধা ধরার নিয়ম নাই। নাম্বার 2, সে কি করবে, একটা অ্যাসেসমেন্ট দেওয়ার পরে তারপরে যদি বাই চান্স তার 70% নিচে আসে, মানে অ্যাসেসমেন্টটা খারাপ হয়, রেজাল্টটা খারাপ হয়, সে সেকেন্ড অ্যাটেম্পটটা নিতে পারবে। সো এই ফ্লেক্সিবিলিটিও রাখা আছে। প্রত্যেকটা অ্যাসেসমেন্টই 2বার করে দেওয়ার সুযোগ থাকবে। এবং মজার বিষয় হচ্ছে সে তাকে প্রথমে 2বার দিতে হবে না, সে 11টা অ্যাসেসমেন্ট একবারে টানা গো থ্রু করবে। তার যদি ওভারঅল 70% হয় তাহলেই কিন্তু সে এই সার্টিফিকেটের জন্য এলিজিবল হয়ে যাবে, ঠিক আছে? তো সে যদি 70% অ্যাভারেজে পেয়ে যায় তাহলে তার আর কোনো টেনশন করার কিছু নাই। যদি কোনো কারণে একটু পিছিয়ে যায়, সবচেয়ে কম যেটা, সেটাতে আবার একটা সেকেন্ড অ্যাটেম্প নিল, এটা একটা বিষয়। এবং সে যখন প্রত্যেকটা অ্যাসেসমেন্ট কমপ্লিট করবে, প্রত্যেকটা অ্যাসেসমেন্ট কমপ্লিট করার পর সে একটা মাইক্রো সার্টিফিকেট পাবে। এই মাইক্রো সার্টিফিকেট দেওয়ার একটা বিষয় হলো আমরা আসলে চাই এই সফট স্কিলের সার্টিফিকেটটা সে যেন তার সিভির সাথে লেভারেজ করতে পারে। আমরা অনেক সময় মানে স্টুডেন্টরা যেটা করে যে কমিউনিকেশন স্কিল কেমন, তার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি বা অন্যান্য আদার্স স্কিল গুলো কি আছে, সে ইংলিশ মানে স্পিকিং, রাইটিং, রিডিং এগুলোতেও তারা কেমন, এগুলো আগে আমরা যেটা দেখতাম যে স্টুডেন্ট এগুলো সিভির মধ্যে মেনশন করতো। আর সেটা না করে সে যদি একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন থেকে সার্টিফাইড হয় সফট স্কিলে, সেটাকে সে তার সিভির সাথে যদি ইন্টিগ্রেট করে একসাথে দিতে পারে তাহলে হয়তো সেটা তার জন্য একটা ভ্যালু এডিশন করবে। তো ওই ক্ষেত্রে কোনো একটা ফর স্পেসিফিক ইন্ডাস্ট্রি যদি হয় তাকে তার সেলফ প্রেজেন্টেশন দেখাইতে হয়, বা যদি তার কমিউনিকেশন স্কিল কেমন বা সেলফ ম্যানেজমেন্ট কেমন ওই সব যদিও দেখাতে হয় স্পেসিফিক্যালি, তাহলে সে তার এই মাইক্রো সার্টিফিকেটটা নিতে পারবে। সো এই মাইক্রো সার্টিফিকেটটা দেওয়াই হচ্ছে সে তার স্পেসিফিক সেগমেন্টে তার স্কিলটা কেমন, তার পারফরমেন্সটা কেমন, সে নিজেকে অ্যানালাইসিস করতে পারবে। 1
নাম্বার 2, সে যখন 70% অ্যাভারেজে পেয়ে গেল, তার ওভারঅল যেই আমাদের মেইন যে বান্ডেল প্রোগ্রাম পুরো কোর্সের জন্য যেই মেইন সার্টিফিকেটটা, সেটা সেখানে এখানে এই অপশনটাকে দেখতে পাবে, আর্ন এ সার্টিফিকেট এই অপশনে দেখতে পাবে, এবং এখান থেকে সে সফট কপি ডাউনলোড করতে পারবে। তো আপনারা সেটা তাদেরকে সফট স্কিল ডাউনলোড করার অপশনটা তাদেরকে দেখিয়ে দিবেন, তারা যেন সফট স্কিলটা সার্টিফিকেট ডাউনলোড করে, এবং তারা নিজেরা নিজেদের আসলে এখান থেকে আসলে প্রিন্ট করতে হবে, বা আপনারাও সেটা প্রিন্ট করে দিতে পারেন, আমরাও সেটা করে দিতে পারি। এখন আমরা যদি করে দিই সেটা ঢাকা থেকে, তাহলে আবার পাঠাতে হবে, অথবা লজিস্টিক সাপোর্টটা আপনারা ওইখান থেকে করলেন, আমরা ব্যাকএন্ড থেকে যত সাপোর্ট হয় সেটা আমরা করতে পারবো। সো দুইটাই করা যেতে পারে। সো একটা সার্টিফিকেট গিভিং সেরেমনি সুন্দর করতে গেলে আসলে হার্ড কপিও আসলে দিতে হয়, তো সেটা আমরা নিজেরা এখান থেকে দেখলাম একটা কোশ্চেন করেছে হচ্ছে ওই জি ধন্যবাদ, মেন্টররা সার্টিফিকেট পাবে কিনা। আচ্ছা, মেন্টররা সার্টিফিকেট পাবে কিনা, ওকে। সো এটারও আমাদের একটা অপশন আছে। আমরা একটা ছোট এই যে আমরা এই যে টিউটি গুলো করি, বা এই যে আমাদের এই যে আজকে যে প্রোগ্রামটা হচ্ছে, এগুলো আমাদের টিউটির অংশ। সো সেক্ষেত্রে আমরা একটা অ্যারেঞ্জ করতে পারি, আপনাদেরকে একটা এরকম একটা বেসিক লেভেলের একটা অ্যাসেসমেন্টের মধ্য দিয়ে যেতে হবে, সেখানেও একটা মার্কসের বিষয় আছে। তো সেটাও সহজ, এটা কঠিন কিছু না, সেটা আমরা অ্যারেঞ্জ করতে পারি আপনারা যদি চান। এটা একটা বিষয় গেল। আর 2 নম্বর বিষয় হচ্ছে ভাইয়া, তাহলে এটা একটু আমি দিশা আপুকে একটু বলবো। আবু বকর সিদ্দিক ভাইয়া আছেন, হ্যাঁ, জিলুর ভাই আছেন, আপনারা আছেন, আপনারা যদি বলেন যে আসলে সবচেয়ে সুন্দর হয় যদি তাদেরকে আমরা হার্ড কপিটা দিতে পারি, হ্যাঁ। তো যদি আপনারা বলেন তাহলে আমরা এখন থেকে, যেহেতু এখন পর্যন্ত সার্টিফিকেট দেওয়া হয়নি বা কেউ এখনো পায়নি, শেষ হয়নি, তো আমরা তাহলে এটা সার্টিফিকেটটা একটা নির্দিষ্ট সময় পর পর, যেহেতু এটা একটা লং টার্ম প্রসেস আমাদের এই প্রজেক্টটা, তো একটা নির্দিষ্ট সময় পর পর আমরা একটা করে সার্টিফিকেট গিভিং সেরেমনি করতে পারি। আপনারা যদি বলেন তাহলে আমরা হার্ড কপির জন্য এটা প্রসিড করতে পারি। এখন আপনারা যেটা বলবেন আর কি ভাইয়া। না এটা কোনো চ্যালেঞ্জ কিছু না, আমরা দিতে পারি, কোনো সমস্যা নেই। হ্যাঁ, তাহলে আমরা একটা নির্দিষ্ট সময় পর পর প্রত্যেকটা ব্যাচের শেষ হলে, প্রত্যেকটা ব্যাচ যখন শেষ হবে, আমরা কি ভাই একটা মানে এক্সেল শিট মেনটেন করতে পারবো, এরকম অনলাইনে ধরেন গুগল শিটের মধ্যে, এটা সোহেল ভাই আছেন, তাহলে আমরা প্রত্যেকটা ব্যাচ ওয়াইজ কতজন স্টুডেন্ট আছে, কতজন জয়েন করলো এবং কতজনকে আমরা সার্টিফিকেট দিব, এটা আসলে মেনটেন করতে হবে। এই কারণে যে আসলে এটার ব্যাকএন্ডে আমাদের লজিস্টিক সাপোর্ট বা ফাইন্যান্সিয়াল বিষয়গুলো থাকবে, যে প্রিন্টিং খরচ অন্যান্য বিষয়গুলো থাকবে, তো ওইটার একটা ক্যালকুলেশনও আমরা করতে পারলাম, এবং সেই অনুযায়ী আমরা সাপোর্ট দিয়ে, বা আমাদের যেহেতু আমরা আসলে এটার জন্যই ডেডিকেটেড, সো আমরা এই কাজটা করার জন্য আসলে আছি। সো এটা যতটুকু সুন্দর করা যায় সেটার জন্য আমরা ডেডিকেটেড। সো ওইটার একটা ক্যালকুলেশনও থাকলো, আমাদের কি পরিমাণ কন্ট্রিবিউট করতে হবে সেটা আমরা ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং থাকলো, এবং এটা আমরা সহজে প্রসিড করে ফেললাম, বোথ সাইড আন্ডারস্ট্যান্ডিং। কি বলেন ভাইয়া? ওকে সিদ্দিক, নো আমরা পারবো, সমস্যা নেই। ওকে, তাহলে এটা আমরা আজকে একটা এক্সেল শিট কি করা যাবে, এটা আজকেই তাহলে আমাকে একটু শেয়ার করে দিন। হ্যাঁ, আমাদের তো আই থিঙ্ক একটু টাইম নিয়ে আমরা নিই, কারণ আমাদের অনেকগুলো এনরোলমেন্ট বাকি আছে আজকে এখানে। আচ্ছা, আমাদের এনরোলমেন্ট গুলো হোক, কোর্সটা টোটালটা স্টার্ট হোক, তারপরে আমরা টোটাল একটা বড় নাম্বার জেনারেট করতে পারবো। ওকে ভাই, সমস্যা নেই, জাস্ট ওইটা একটা এক্সেল শিট আমাকে শেয়ার করেন, তাহলেই হবে, এবং ওইটা থেকে আমি ক্যালকুলেশন জানতে পারলাম, এবং আমার এখান থেকে আমি প্রসিড করে ফেলতে পারলাম। আচ্ছা ভাই, তাহলে এটা গেল। জি সোহেল ভাই, কিছু বলবেন নাকি? আমি একটু একটা ছোট একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে সেটা দেখিয়ে তারপর প্রশ্ন নেই। আচ্ছা ঠিক আছে ভাইয়া। ওকে, তো এখন আমাদের মেইন একটা বিষয় হলো আমাদের স্টুডেন্ট পোর্টাল আমরা দেখলাম, মানে আমরা একটু স্টুডেন্ট ফোকাসড হয়ে এতক্ষণ সবকিছু আলোচনা করলাম। এবার আসি আমার ফ্যাকাল্টির কিছু অ্যাক্টিভিটি, মানে ট্রেনাররা যারা আছেন তারা আসলে কি কি ছোট ছোট বিষয় আছে সেগুলো আর কি আমি একটু দেখিয়ে দিব। সো আপনারা জানেন, আমি একটু স্ক্রিন শেয়ার করতেছি আরেকবার, এটা একটু দ্রুত গো থ্রু করতেছি আর কি, হ্যাঁ, যেহেতু অনেক লম্বা সময় হয়ে গেছে, আবার ভিডিওটাও আপনাদেরকে শেয়ার করতে হবে, ভিডিও বড় হয়ে যাচ্ছে। সো আমি যদি একটু বলি যে এখানে প্রথমত হচ্ছে আমাদের কন্টেন্টের মধ্যে আপনারা অলরেডি দেখেছেন, এখানে মাই টিউটর একটা অপশন, আমরা টিচারকে জিজ্ঞেস করি, সে যখন বাসায় যে ডু প্লে ডু টেস্ট, মানে ডু এই যে পোস্ট ক্লাস অ্যাক্টিভিটিটা সে যখন বাসায় করবে, তখন তার তো লিখতে পারে, ওভারঅল ভয়েস ওভারের মাধ্যমে প্রশ্নটা করতে পারবে।
জি জীবন ভাই বলতে পারেন, নাকি আমি শেষ করি তারপরে বলেন নাকি? থ্যাংক ইউ ভাই। আমি একটু বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে আমরা ব্র্যাকের কয়েকজন কলিগ যুক্ত হয়েছিলাম আর কি। সো আমাদের জন্য যদি একটু ব্রিফ করতেন যে আসলে মানে এই মিটিংটা কি ব্যাপারে বা আমরা কিভাবে এখানে ইনভলভ হব। আচ্ছা আচ্ছা আমি আচ্ছা একটু বলি। ওকে ওকে, এটা একটু আবু বকর সিদ্দিক ভাই মনে হয় ভালো বলতে পারবেন, একটু সেশন বলেন। আর আমি একটু হালকা করে বলে যাচ্ছি, সেটা হচ্ছে মানে সামারি দিচ্ছি। সেটা হচ্ছে আমাদের এই আইজেক প্রজেক্টে দুইটা পোর্শন আপনারা জানেন, একটা হচ্ছে হার্ড স্কিল, একটা হচ্ছে সফট স্কিল। হার্ড স্কিলটা যেহেতু আপনাদের ব্র্যাকের এন্ড থেকে দেওয়া হচ্ছে, পাশাপাশি সফট স্কিলটাকেও কিভাবে মানে আমাদের এন্ড থেকে দেওয়া হচ্ছে, তো সেটা ফ্যাসিলিটেট করছেন এখানে যে ট্রেনাররা অ্যাসাইন করা আছে, তারা ফ্যাসিলিটেট করবে। সো আমাদের এই সফট স্কিলটা কিভাবে আসলে ডেলিভারি হবে সেটা আসলে এখানে আছে। ক্লাস অ্যাক্টিভিটি কি হবে, অন্যান্য বিষয়, ওই স্টুডেন্টরা কিভাবে সফট স্কিলে সার্টিফাইড হবে, সেটা আমরা এখানে দেখাচ্ছিলাম আজকে আর কি। সো আমি তাহলে একটু জাস্ট আর অল্প কিছু যেহেতু আছে সেটা একবারে গো থ্রু করে আমরা প্রশ্নতে চলে যাবো না। ভাই একটু যদি ইন্টারভিউ করতে যাচ্ছি, সেটা হচ্ছে যে আমি জাস্ট আমার পরিচয়টা দিয়ে দিই, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। আমি জীবন বড়ুয়া, আমরা হচ্ছে ব্র্যাকের ক্যারিয়ার হাবে কাজ করি। ওকে, সো ক্যারিয়ার এমপ্লয়মেন্ট সাপোর্ট সার্ভিস, অর্থাৎ এই যে আপনারা যে সফট স্কিলস এর কথা বলছেন, আমরাও যেই ট্রেনিংটা প্রোভাইড করি সেটা জব রেডিনেস ট্রেনিং আর কি, মানে আপনাদের মতোই এই জিনিসটাই প্রোভাইড করি আর কি। আচ্ছা আচ্ছা, জীবন ভাই আমরা সেটা জানি, সেই জন্য আমাদের আপনি নিশ্চয়ই জানবেন যে আপনাদের সেন্টারটা হচ্ছে ফিজিক্যাল সেন্টার, মানে যেটা ডিভাইস সেট আপ করা হয়েছে আপনারা ফিজিক্যাল দেবেন। আমাদের এটা হচ্ছে ইএসএস মডিউলটা হচ্ছে আমাদের প্ল্যাটফর্মে, আইজেক প্ল্যাটফর্মে একটা মডিউল করা হচ্ছে। এটা হচ্ছে অনলাইন একটা ওয়ার্ডেন ফাউন্ডেশনের একটা কোর্স আছে এমপ্লয়মেন্ট স্কিলস নিয়ে। এই কোর্সটা আমরা হচ্ছে আমাদের যারা ইউথ আছে তাদেরকে অনলাইনে আমরা সবাইকে প্রোভাইড করছি। তো ব্যাককে মূলত এখানে এনগেজ করার মূল রিজন হচ্ছে ব্যাকের যারা হচ্ছে বেনিফিশিয়ারি আছে, যারা হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম অ্যাটেন্ড করছে, তারাও যেন এই কোর্সটাতে এনরোল হয় বা অ্যাটেন্ড করে, সেটার জন্য মূলত তাদেরকে মানে ব্যাককে এনগেজ করা। থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ ভাই। ওকে ওকে, ঠিক আছে। জীবন ভাই আমি একটু আপনার সাথে তাহলে, আপনি কি আমাদের এই গ্রুপটাতে আছেন? না, আমরা গ্রুপটাতে নাই। আমি জাস্ট আজকেই মিটিংটার ব্যাপারে মানে অত বেশি জানি না, এই জন্যই জিজ্ঞেস করলাম। আর ঢুকবার পরে হচ্ছে এভাবে আসলে পরিচয় হয় নাই, সেই জন্য একটু কথা বললাম আর কি। আমি গ্রুপটাতে নাই ভাই, আর আমরা জাস্ট আজকেই ঢুকেছি। হ্যাঁ, আমি একটু আপনার সাথে ডিটেইলে পরিচিত হব, আমি একটু আপনার সাথে তাহলে একটু কন্টাক্ট করবো না, ঠিক আছে ভাই? ওকে ওকে, থ্যাংক ইউ। ওকে ভাই, থ্যাংক ইউ সালামালাইকুম। আচ্ছা ভাইয়া, তো আমরা আরেকটা বিষয় হচ্ছে আমাদের স্টুডেন্টদের প্লেসমেন্ট প্রেপ একটা অপশন আছে, যেহেতু অনেক লম্বা সময় আছে, প্রায় 1.5 ঘন্টা হয়ে গেছে, তাই আমি একটু দ্রুত গোত্র করি। সো স্টুডেন্টদেরকে আমরা একটা বিষয় দিই, তারা সার্টিফাইড হবে, পাশাপাশি তারা যদি কোনো জব রেডিনেস বা কোনো ইন্টারভিউতে যেতে চায়, সেই জন্য আমরা একটা টুল তৈরি করেছি যেটাকে আমরা বলি ইন্টারভিউ কোচ। তো এটা হচ্ছে অ্যাডিশনালি আপনারা আপনাদের স্টুডেন্টদেরকে দিতে পারেন। তারা যখন কোনো ইন্টারভিউতে যাবে, যাওয়ার আগে তারা একটা মক ইন্টারভিউ যদি আগে দিয়ে যায়, বা 2টা 4টা 5টা যদি মক ইন্টারভিউ দিতে পারে, সেই ক্ষেত্রে তারা তাদের নিজেদেরকে আরেকটু ফ্যান্টাস্টিক ওয়েতে তাদের নিজেদেরকে প্রিপেয়ার করতে পারবে। তো এটা যদি আমি একটু দেখাই, একটু ছোট করে দেখাচ্ছি। স্টার্ট প্র্যাকটিসিং এ যদি যাই, যদি কোনো স্টুডেন্ট কোনো ইন্টারভিউর জন্য কল পায়, সে দুইভাবে পেতে পারে। প্রথমত তাকে একটা প্রশ্ন করবে সে কি ফ্রেশার অর এক্সপেরিয়েন্স। সো ধরলাম আমি ফ্রেশার, আমি একটা প্রশ্ন করলাম যে ধরেন সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা কিছু একটা, যে সেলস এক্সিকিউটিভ অ্যাট ইউনিলিভার, সে ফর এক্সাম্পল ইউনিলিভারে আমি সেলস এক্সিকিউটিভ হিসেবে জয়েন করব। ইউনিলিভারে সেলস এক্সিকিউটিভ হিসেবে জয়েন করবো। সো এখানে আমাকে 2 ধরনের প্রশ্ন দেওয়া হবে। এটা হচ্ছে অ্যাডিশনাল একটা বিষয়, আপনারা আরেকবার একটু নোট নিয়েন। এটা স্টুডেন্টদেরকে আপনারা অ্যাডিশনাল বিষয় হিসেবে দিবেন, সাপ্লিমেন্টারি, যাতে তারা তাদের ইন্টারভিউর আগে প্রিপেয়ার হতে পারে। সো এখানে 2 ধরনের কোয়েশ্চেন হয়, একটা হচ্ছে জেনারিক কোয়েশ্চেন আর একটা হচ্ছে সাবজেক্ট বেসড কোয়েশ্চেন। সো সেটা তারা কিভাবে উত্তর দিবে, সে ফর এক্সাম্পল আমি যে কোনো একটা প্রশ্ন সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমি নেক্সটে যাব। তো এখানে আমি একজন ভদ্রলোক আমাকে এই প্রশ্ন করবো, অথবা লিখিত আমি পড়তে পারি।
Can you describe your understanding of Unilever's product portfolio and how you would sell? উত্তরটা করতে পারি। সে ফর এক্সাম্পল এটা যেহেতু একটা সাবজেক্ট বেসড কোয়েশ্চেন, তো এটা আমি কিভাবে আসলে উত্তর দিব? সে ফর এক্সাম্পল তখন আমি ক্যামেরাটা অন করব এবং ভিডিওর মাধ্যমে উত্তরটা দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? সো আমি ক্যামেরাটা অন করলাম। So hello, this is test. Hello, this is test. So আমি এটা একটু অফ করলাম। অফ করার পর যেহেতু আমি সাবজেক্ট বেস কোয়েশ্চেনে একটা উত্তর দিলাম, যে কোনো একটা কিছু দিলাম, একটা প্রম্পট দিলাম, সাবমিট করলাম, সে আমাকে ক্যাটাগরি ওয়াইজ আমাকে রেটিং দিবে, স্ট্রেংথ দিবে, উইকনেস দিবে, রিকমেন্ডেশনও দিবে, এরিয়া অফ ইমপ্রুভমেন্ট শেয়ার করে দিবে। সো এখানে 5 যদি হয় এক্সেলেন্ট, 1 হচ্ছে নিড সিগনিফিকেন্ট ইমপ্রুভমেন্ট। সো আমি যেহেতু সাবজেক্ট বেস কোয়েশ্চেনের জেনুইন কোনো উত্তর দিতে পারিনি, ওরা সবাই এখানে আমাকে 1 খুবই কম দিয়েছে, পারসুয়েসিভনেসে কম দিয়েছে, আমার উত্তরে ডিটেইলিং ছিল না, ওয়ার্ড চয়েস ভালো ছিল না, অ্যাভয়েডেন্স অফ ফিলার ওয়ার্ডস, মানে আমি কোনো করি নাই, এই বিষয়গুলো আছে, ওভারঅল রেটিংও দিয়েছে। তারা আমাকে উইকনেসটা শেয়ার করেছে, পাশাপাশি এরিয়া অফ ইমপ্রুভমেন্টও দিয়েছে। সো এইভাবে যদি তারা মক ইন্টারভিউ দেয়, সেক্ষেত্রে তারা কিন্তু ভালো একটা প্রিপারেশন নিতে পারবে। এটা একটা বিষয় গেল। তো এটা হচ্ছে তাদেরকে আপনারা অ্যাডিশনালি দিতে পারেন। এবার আসি আমরা মেন যে ইম্পর্টেন্ট, আমরা যখন ফ্যাকাল্টিরা, আমাদের ফ্যাকাল্টি অ্যাক্সেস তো আমরা পেয়েছি, তাই না? আমরা কি আমাদের ফ্যাকাল্টি অ্যাক্সেস তো পেয়েছি? সো যারা পাইনি, আপনি সোহেল ভাই একটু বা রোজিনা আপু, আপনারা একটু আমাকে নাম, ফোন নাম্বার এবং ইমেইলটা আমাকে শেয়ার করে দিবেন, আমি তাদেরকে অ্যাক্সেসটা দিয়ে দিব। সো এখানে ধরেন আমরা যে টেস্ট বেসিসে ওপেন করেছিলাম দিশা আপুর নামে, তো সেটাই আমি একটু দেখাচ্ছি। সো এখানে যখন আমরা ড্যাশবোর্ডে যাব, লগ ইন করবো, তখন আমরা এরকম একটা ড্যাশবোর্ড দেখতে পাবো। আমাদের যে ব্যাচগুলো আছে, এগুলো ছিল টেস্ট বেসিসে, যে ব্যাচগুলো আছে এখানে দেখাচ্ছে। সো আমি এখানে কিভাবে ব্যাচগুলো দেখবো? সে ফর এক্সাম্পল ক্রিয়েট নিউ ব্যাচে যাব, একটা ব্যাচ ওপেন করব। আমাদের স্টুডেন্টরা কিভাবে জয়েন করবে প্রত্যেকটা স্পেসিফিক ব্যাচে। সো তাদেরকে আমরা একটা ব্যাচ ক্রিয়েট করে তাদেরকে ব্যাচ আইডি দিয়ে দিব, তারা সেখানে জয়েন করবে। সো জয়েন করবে কোথায় আমি আরেকবার একটু দেখিয়ে দেই। তারা যখন সাইন আপ করবে, সাইন আপ করার পরে এখানে নিচে একটা অপশন থাকবে জয়েন এ ব্যাচ। সরি, আপনাদের পরীক্ষা শেষ? সো জয়েন এ ব্যাচ একটা অপশন থাকবে, এইখানে তারা ব্যাচ কোডটা দিয়ে ওই যে নির্দিষ্ট ব্যাচ, সে ফর এক্সাম্পল ওয়েব ডেভেলপমেন্টের একটা ব্যাচ আছে, ওই ব্যাচের মধ্যে 20 জন আছে, ওই 20 জন এই একটা ব্যাচে জয়েন করবে। তো আপনি একজন ফ্যাকাল্টি হিসেবে আপনার ব্যাচে যারা আছে তাদেরকে আপনি চেক আউট করতে পারবেন। তো আমি প্রথমে, আপনি কিভাবে এই ব্যাচ কোডটা ক্রিয়েট করবেন? ক্রিয়েট নিউ ব্যাচে যাবেন। সো ক্রিয়েট নিউ ব্যাচে গিয়ে এখানে দেখেন আমাদের ইনস্টিটিউট নেমটা ফিক্স দেওয়া আছে, ফ্যাকাল্টি নেম আমাদের দিশাপুর নামটা এটাও ফিক্স থাকবে, যেহেতু আপনার নামে থাকবে আপনারটা ফিক্স থাকবে। এখানে ডেলিভারি মডেল আমরা D2S দিব, এটা সবাই একটু নোট রাখেন, আমরা ডেলিভারি মডেল D2S দিব। সিলেক্ট কোর্স, কোর্সটাও ফিক্স দেওয়া আছে। ব্যাচ নেমটা সে ফর এক্সাম্পল আপনার ওয়েব ডেভেলপমেন্টের একটা ব্যাচ আছে 001, এটা আমি জাস্ট লিখে রাখলাম টেস্ট ব্যাচ, ঠিক আছে? এবং আজকে থেকে এটা শুরু হলো এবং 3 মাস পরে গিয়ে এটা শেষ হবে, মে জুন জুলাই 30 তারিখে গিয়ে শেষ হবে। সো আমি কনফার্ম দিয়ে দিব। ম্যাক্স স্টুডেন্ট কত? আমার এখানে আছে 40 জন, আমি ধরেন 100 দিয়ে রাখলাম, যাতে কোথাও কোনো প্রবলেম হলে যেন পরবর্তীতে কোনো নতুন স্টুডেন্ট জয়েন করতে হলে জয়েন করাতে পারি। তো এটা মোটামুটি ক্লিয়ার? একটু কনফার্ম করবেন প্লিজ। আরো কোনো কনফিউশন আছে কি বলতে পারেন? মেবি নাই। ওকে, জাস্ট একটু মাথায় রাখেন, আমরা যখন ডেলিভারি মডেলটা দিব তখন এটা D2S দিব। আপনি আপনার মতো করে যে মিনিমাম 3 মাস দেখানো, তা না হলে আসলে একটা কোর্সের ক্রেডিবিলিটি থাকে না। আমি এটাও জানি যে আপনাদের কোর্স মিনিমাম 3 মাস আছে আর কি। তো আপনারা ওই অনুযায়ী ডেট সেট করবেন, এখানে আই কনফার্ম দিবেন। ওরা একটা সাজেশন দিবে যে আসলে উইকলি কয়টা ক্লাস দরকার। আমাদের ক্লাসগুলো সাধারণত 40 মিনিটের হয়, তো এটা জাস্ট একটা প্যাটার্ন দেওয়া, এটা আপনাদের দরকার নাই, এটা আপনারা আপনাদের মতো করেই নেবেন, কনফার্ম করবেন এবং ম্যাক্সিমামটা আপনার রেস্টুরেন্ট দিয়ে দিবেন। তো আমরা ম্যাক্সিমাম 600 পর্যন্ত দিতে পারি, ঠিক আছে? নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পরে আপনারা যে 3 মাসে কোর্সটাকে অ্যালোকেশন করলেন, এই যে আমাদের এখানে 11টা অ্যাসেসমেন্ট আছে, এই 11টা অ্যাসেসমেন্ট কবে থেকে তারা দিবে, এই 3 মাসের মধ্যে আপনারা অ্যালোকেশন করে দিবেন। বুঝতে পারছেন? ধরেন এখন যেহেতু রেজিস্ট্রেশন শুরু হবে, ধরেন আজকে থেকে একটা ব্যাচ ওপেন হবে, তো স্টুডেন্টের রেজিস্ট্রেশন হয়ে জয়েন করে করে তারপরে আপনাদের ওরিয়েন্টেশন ক্লাস আছে, প্রথম মডিউলে ক্লাস হবে। তো সে ফর এক্সাম্পল আমরা 20 দিন সময় নিলাম,
তো ধরেন আজকে 6 তারিখ, 20তম দিন গিয়ে 20 দিন শেষ হলে 26 তারিখ হবে। ওকে, সো আমাদের ধরেন আমরা 26 তারিখ গিয়ে প্রথম অ্যাসেসমেন্ট হবে, তারপরে ধরেন আবারও 1 সপ্তাহ বা 5 দিন পরে 26 দিন, ধরেন 4 দিন পরে গিয়ে আবার একটা অ্যাসেসমেন্ট হবে, আবারও 4 দিন পরে গিয়ে ধরেন আরেকটা অ্যাসেসমেন্ট হবে। তো এইভাবে ধরেন আপনারা একটা অ্যালোকেশন করলেন, এটা আপনারা আপনাদের সুবিধা মতো ওই 3 মাসের মধ্যে করে ফেলবেন, ঠিক আছে? এটা কি আপনারা ক্লিয়ার? একটু যদি বলেন, কোনো কনফিউশন নাই তো? তো এইভাবে যখন আপনারা এরকম ডেটগুলো সেট করবেন তখন কি হবে, ধরেন আমি শেষ করি তাহলে 4 তারিখ থেকে ধরেন 8 তারিখ, 8 তারিখ একটা হবে, আচ্ছা আমি জাস্ট একটা স্যাম্পল বসাচ্ছি, হ্যাঁ জাস্ট স্যাম্পল বসাচ্ছি আমি। আপনারা আপনাদের মতো আপনাদের 3 মাসের ডিউরেশন ওয়াইজ আপনারা এটাকে অ্যালোকেশন করে দিবেন, তাহলে কি হবে, একটা নির্দিষ্ট সময় পর পর তারা যখন একটা অ্যাসেসমেন্ট দিবে এটা তাদের জন্য প্রেশার ফিলও হবে না, তারা খুব সুন্দরভাবে এটা কমপ্লিট করে ফেলবে। সো এইভাবে যখন হলো তখন আমরা সেভ এন্ড সাবমিট দিয়ে দিলাম, ঠিক আছে? এটা কি সবাই বুঝতে পারছেন? তাহলে এটা আমরা 3 মাসের মধ্যে অ্যালোকেট করে দিব, ঠিক আছে? সব কি ক্লিয়ার এটা? ওকে ক্লিয়ার, ওকে। তো এইভাবে তারপর আমরা সেভ এন্ড সাবমিট দিয়ে ব্যাচ কোডটা ক্রিয়েট করে ফেললে, ধরেন ব্যাচ কোড ক্রিয়েট হয়ে গেল এখন। তো ব্যাচ কোড ক্রিয়েট হয়ে গেলে ওরা আমাকে একটা ব্যাচ আইডি দিবে, যেটা আমরা আমাদের স্টুডেন্টদেরকে দিয়ে দিব, ওরা এই ব্যাচ কোডটা দিয়ে জয়েন করে ফেলবে। এই যে এখানে একটা ব্যাচ কোড দেওয়া আছে, ঠিক আছে? এবার আসেন দেখেন, আমরা যখন এই যে ব্যাচটা ক্রিয়েট করলাম, জেনারেল ইনফোতে দেখবেন যে আমাদের এই যে আমরা ডেটটা সেট করে দিছি, এই তারিখে গিয়ে তারা অ্যাসেসমেন্ট গুলো দিতে পারবে, সবগুলো এখানে তারা দেখতে পাবে বা আপনারাও দেখতে পাবেন। এবং সেই অনুযায়ী ধরেন আপনারা কি করবেন, আপনার পারফরমেন্সটা কখন কখন চেক করবেন। একটু আগে যেমন সোহেল ভাই আমাকে বললো যে পারফরমেন্সে গিয়ে দেখলাম যে তারা ঠিক মতো করে নাই বা অনেকে করছে, তো এটা আপনি কখন কখন চেক করবেন, এটাও আপনার একটা স্কেজুল হয়ে গেল, ঠিক আছে? আমি 30 তারিখে গিয়ে একবার চেক করবো যে তাদের কি অবস্থা। তো আমি পারফরমেন্সে ক্লিক করব, ক্লিক করে এখানে আমাদের কোর্সটা হচ্ছে জব রেডি এমপ্লয়াবিলিটি স্কিলস অ্যাক্টিভ দিব এবং ব্যাচ নেমটা দিয়ে দিব। তো এখানে যদি স্টুডেন্ট নাই দেখাচ্ছে না, তো এখানে শো স্কোর একটা অপশন আছে, আপনারা এই স্কোরের অপশনগুলো দেখে বুঝতে পারবেন স্টুডেন্ট নামটা সিরিয়ালি থাকবে, তারা কোন কোন কোর্সে জয়েন করেছে সেটা দেখতে পাবে। তো এটা আমি আপনাদেরকে ধরেন একটা প্র্যাকটিক্যালি একটা দেখাই, ঠিক আছে? তাহলে আপনারা ক্লিয়ার হবেন। যেমন ধরেন আমি একটা প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা যখন এই যে ডেটটা ফিক্স করবেন তখনই আসলে এটা ক্লিয়ার হয়ে যাবেন। আর পারফরমেন্সটা ওই দিনগুলোতে চেক করবেন যে সবাই ওই অ্যাসেসমেন্টটা যেই দিন দেওয়ার কথা ছিল তারা দিচ্ছে কিনা, সেটা আপনারা তখন দিতে পারবেন। ধরেন আমি এটা একটু অ্যাক্টিভ করলাম, ধরেন যে কোনো একটা ব্যাচ আমি দিলাম, দেখেন আমি যখন পারফরমেন্সটা চেক করছি তখন কিন্তু আমি দেখতে পাচ্ছি কারা কারা এখানে জয়েন করছে, কারা কারা করে না। এই যে দেখেন, দেখছেন ফাঁকা ফাঁকা দেখাচ্ছে, আপনারা এটা কিন্তু এখান থেকে দেখতে পারবেন। বুঝতে পারছেন সবাই? সবাই কি বুঝতে পারছেন? জি ভাই, আমাদের ট্রেনাররা কেউ রেসপন্স করতেছে না। আচ্ছা আপনারা যদি রেসপন্স করিয়ে দয়া করে। হ্যাঁ, তো এই হলো মোটামুটি আমাদের আজকের কন্টেন্ট, যেটা আমরা আসলে দেখানোর চেষ্টা করলাম। তো তারপর যদি কোনো কোয়েশ্চেন থাকে গ্রুপে আমাকে জানাবেন অবশ্যই, গ্রুপ যেহেতু একটা খোলা আছে। সো এই হচ্ছে মোটামুটি আপনাদেরকে আজকে দেখানোর যেটা হলো। কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে বলতে পারবেন। আমার প্রশ্ন ছিল, আমাদের একটা কোর্সে সাইবার সিকিউরিটি আমাদের 20 জন শিক্ষার্থী সাপোর্ট নিচ্ছে অনলাইনে, হার্ড স্কুলে 20 জন, কিন্তু একজন শিক্ষার্থী সে সার্টিফিকেট ইয়ে করে ফেলছে, সবগুলো অ্যাসেসমেন্ট দিয়ে মেবি সে সার্টিফিকেট দিচ্ছে। এটা কোনো নির্দিষ্ট টাইম টেপ যে কোনো মুহূর্তে সে কি সার্টিফিকেট দিতে পারবে? নিতে পারবে। এখন সে যেহেতু আগে নিয়েছে, দ্যাট মিন্স
সে যেহেতু আগে সার্টিফিকেটটা পাইছে, এটার কারণ হচ্ছে সে খুবই প্রোঅ্যাক্টিভ ছিল, সে হয়তো ইন্টারেস্টটা ভালোভাবে মানে পেয়ে গেছে আর কি, সে অ্যাসেসমেন্ট গুলো দ্রুত দিছে এবং সে কিন্তু সার্টিফাইড হয়েছে, তার মানে সে 70% উপরে মার্কস পাইছে, তো সে পাবে। বাট আমরা বলবো যে আসলে এইভাবে আসলে দেওয়াটা ঠিক হবে না, তাদেরকে 3 মাসের কোর্সে 3 মাসের মধ্যে অ্যালোকেট করেন, তাহলে কি হবে একটা সময় পর পর আমরা এই যে একটু আগে যেটা আলোচনা করলাম যে সার্টিফিকেট হার্ড কপিটা তাহলে প্রিন্ট করে দিব, তাহলে সেটা আমরা প্রপার ওয়েতে করতে পারবো আর কি, এবং আপনারা তাদেরকে ট্র্যাকও করতে পারেন ভালো। ঠিক আছে, যেহেতু এটা আমরা ওপেন প্ল্যাটফর্ম রেখেছি সেলফ ডেভেলপমেন্ট পারপাসে, সো ওই কারণে সো কিন্তু এই যে এখন আমরা যেটা অ্যাসেসমেন্টের ডেট ফিক্স করে দিলাম, এরপরে তারা আর পারবে না, যেহেতু তাদের ডেটটা আমরা ফাইনাল করে দিলাম। বুঝতে পারছেন ভাইয়া? তাহলে আমরা এটা 3 মাসের মধ্যে দিয়ে দিলাম বা 2.5 মাসে দিয়ে দিলাম। 2.5 মাসের মধ্যে দেওয়াটাই ভালো, যদি কারো কোনো প্রবলেম থাকে তারা বাকি সময় 3 মাসের মধ্যে কমপ্লিট করে ফেলতে পারবে, অ্যাডিশনাল কিছু সময় পাবে। 2.5 মাসের মধ্যে আপনার ডেটটা সেট করে দিবেন, এই আর কি। আর কোনো প্রশ্ন আছে কি ভাইয়া অন্য কারো যদি থাকে আর কি? মনে হচ্ছে নাই। থ্যাংক ইউ ভাই, আপনাকে অনেক লম্বা সময় ধরে আপনি হ্যাঁ ভাইয়া, আপনাদেরকে ধন্যবাদ। এটার একটা কারণ হচ্ছে আমি যে অনেক লম্বা সময় যাবত বক বক করলাম, আপনারা যেভাবে শুনলেন। না না না, এটা Recording stopped. যাই হোক, আমি এখানে যে কথাগুলো বলতে চাই সেটা হচ্ছে আপনারা নিশ্চয়ই বুঝেছেন যে এই কোর্সটা কিভাবে আপনারা কন্টিনিউ করবেন, কিভাবে ইউজ করবেন। আমি বেসিক্যালি আমাদের যে সেন্টারগুলো আছে তারা তো এটা এনরোল হবে, অলরেডি প্রক্রিয়া আছে, অনেকেই অলরেডি রেজিস্টার করে ফেলেছেন, বাকিগুলো হচ্ছে আমাদের কয়েকটা মাস আসছে, সেগুলো তো স্টার্ট হবে। আমি একটু গুরুত্ব দিতে চাই হচ্ছে এখানে আমাদের যে এসএসপি গুলো আছে, যারা হচ্ছে আপনারা নিয়মিত যে স্কিলগুলো প্রোভাইড করেন এবং আমাদের প্রিভিয়াস দিয়েছেন, বিশেষ করে আমি যদি এক এক করে বলতে চাই, সবাই আসছে কিনা আমি এই জন্য, তারপরেও যদি বলি, এখানে আমাদের সিআইটি আমাদের সাথে কাজ করেছে, সিআইটি কি আছে কেন করছে মনে হয় না, এইচএসডি কাজ করেছে, রিজা আছে উপস্থিত আছে, তারপর আরটিআই, ইটিএস, কাজ, জেপি, এইচডিএস, স্টোরেজ টেকনিক্যাল ইনস্টিটিউট আর নিশা কমপ্লিট। আপনাদের তো নিয়মিত ব্যাচ থাকে বা আপনারা নিয়মিত স্কিলগুলো প্রোভাইড করেন, তো আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট হচ্ছে যে আপনারা এই যে আমাদের যে এন্টারপ্রাইজেবিলিটি স্কিলসের যে মডিউলটা আছে, এটা আপনারা একটু আপনাদের যারা স্টুডেন্ট আছে সবাই একটু এনরোল করেন। প্রয়োজনে যদি প্রয়োজনে যদি আপনাদের এক্সট্রা দেখা যায় যে সেশনের প্রয়োজন হয় বা হচ্ছে আপনারা অ্যাসাইন করেন পার্টিসিপেন্ট, যদি সেশনের প্রয়োজন আমরা একদিন কোনো একটা সেশন করে আপনাদেরকে যে ক্লারিফিকেশন গুলো প্রয়োজন হয় সেগুলো আমরা প্রোভাইড করলাম। রেদওয়ান ভাই তো আছেই, বা তো আপনাদের কাছ থেকে একটু শুনতে চাই, ভেরি সিম্পল, 2-3 মিনিটের মধ্যে আমরা একটু শুনতে চাই, তারপর আমরা রেদওয়ান ভাই যদি আপনি যদি কি করেন, আপনি লিড নিতে পারেন যদি আপনার কোনো আজ কিছু থাকে। আচ্ছা, আমার আসলে আরেকটা সেশন আছে, মোটামুটি অনেক বক বক করি আর কি, তো তো আমার চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে একটা সেশন আছে আর কি, আমাদের একটা মানে কাজ হচ্ছে আর কি ওখানে একটু। তো আমি যাওয়ার আগে একটু বলতে চাচ্ছি যে আমাদের যেমন হচ্ছে সুনীল ভাইয়া ব্যাচ ওপেন করেছিলেন, আরো কয়েকজন ব্যাচ ওপেন করেছিলেন, যেহেতু তারা ওখানে স্টুডেন্টরা কিছু জয়েন করেছেন। তো নেক্সট যেহেতু আমাদের প্যাটার্নটা আরো বেশি স্ট্রাকচার্ড হয়ে গেছে, আমরা যখন ব্যাচ ক্রিয়েট করব তখনই আমরা অ্যাসেসমেন্টের জন্য একটা প্ল্যানিং করে ডেট ফাইনাল করে ফেলতে পারবো, যে ওই দিনে গিয়ে এই অ্যাসেসমেন্টটা ওপেন হবে, স্টুডেন্টরা দিতে পারবে, এবং ওই দিনের পরে গিয়ে আমরা কি করব, ওই অ্যাসেসমেন্ট গুলো বা স্টুডেন্টদের পারফরমেন্সটা চেক করতে পারবো যে সবাই দিল কিনা, বা না দিলে ওইটুকু জাস্ট একটা অ্যাসেসমেন্ট দেখেন, ছোট ছোট করে অ্যাসেসমেন্ট করা হয়েছে এই কারণে যাতে কোনো প্রেশার ক্রিয়েট না হয় এবং যেন ফ্লেক্সিবিলিটি নিয়ে তারা খুব ইন্টারেস্টের সাথে কাজটা করতে পারে। সো সেই জন্য ফ্যাকাল্টিরও সেম জিনিসটা তারা যেন ওই সময় গিয়ে চেক করতে পারে। সো এটা স্ট্রাকচার্ড হয়ে গেছে, তো সামনে আরো সুন্দরভাবে হবে ইনশাল্লাহ, আর সামনে আরো নতুন ব্যাচ আসবে। তার আগে যে ব্যাচগুলো হয়েছে একটু সুনীল ভাইয়া বা অন্যান্য সবাইকে একটু রিকোয়েস্ট করবো বাকিগুলো যেন একটু কমপ্লিট করে ফেলে, তাদের অ্যাসেসমেন্ট গুলো যেন কমপ্লিট করে ফেলে। এখানে যদি আমার কোনো সাপোর্ট লাগে আমাকে অবশ্যই আপনারা জানাবেন, তো আপনারা এটা একটু কমপ্লিট করে ফেলেন, যেহেতু অলরেডি প্রায় 100-র মতো উপরে আর কি জয়েন করেছে, তো ওইগুলো যেন তারা একটু কমপ্লিট করে। সো কারণ আমরা আসলে চাই এই সফট স্কিলটা পরিপূর্ণভাবে অ্যাবজর্ব করুক
এবং আমাদের একটা উদ্দেশ্য সফট স্কিল অ্যাওয়ারনেসটা বাড়ুক, তাদের লাইফ টাইম তাদের প্র্যাকটিসের মধ্যে থাকবে এবং আলটিমেটলি তার একটা বিহেভিয়ারাল চেঞ্জ আমরা আসলে দেখতে চাই। এবং বিহেভিয়ারাল চেঞ্জটা আসলে তখনই হয় যখন তারা আসলে সাকসেসফুলি কমপ্লিট করে কোনো একটা জবে প্লেসড হয়, তার ইম্প্যাক্ট আমরা বুঝতে পারি। সেই জন্য একটা রিকোয়েস্ট থাকবে। তাহলে আমি বরং লিভ নিচ্ছি ভাইয়া, আপনারা তাহলে কন্টিনিউ করেন এবং সবাইকে ধন্যবাদ এত সময় আসলে দিলেন। সবাইকে ধন্যবাদ। আবু বকর ভাই আপনাকেও ধন্যবাদ, দিশাপুকেও ধন্যবাদ। তাহলে আমি বেরোচ্ছি তাহলে ভাই। হ্যাঁ, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ রেদওয়ান ভাই। আমরা যেখানে ছিলাম একটু 1-2 মিনিট আমরা শেষ করে দিই, যেহেতু আমাদের নামাজের অনেকে নামাজ পড়বেন। যদি একটু বলেন, যেমন নিষ্ঠা থেকে হেলাল ভাই আছেন, যদি বলেন যে এটা পসিবল কিনা, আপনাদের যারা ট্রেনিং আছে বা আমাদের যারা ট্রেনিং ছিল তাদেরকে একটু ইনকর্পোরেট করে এই কোর্সটাকে হ্যান্ডেল করা যায় কিনা। শুনতে পাচ্ছি না। জি ভাই, আসসালামু আলাইকুম। প্ল্যাটফর্মটা খুব ভালো লাগলো। প্রথম একটু সমস্যা হবে, সমস্যা হলে আমরা আপনাদের মাধ্যমে সমাধান করে নিবো আর কি। ওকে, জাহিদ নূর ভাই একটু যদি বলেন পসিবল কিনা আপনাদের ট্রেনিং এটা কি দেওয়া পসিবল? জাহিদ ভাই শোনা যায়? জাহাঙ্গীর ভাই বলতে পারেন। জাহিদ ভাই আছে, দীপুল আছে, দীপুল। না, ধন্যবাদ ভাই। এই সফটওয়্যারের সাথে আমি আগে থেকে পরিচিত। গত 2 বছর আগে সম্ভবত চট্টগ্রামে ওনাদের একটা মেলা হয়েছিল, মেলা থেকে আমার সাথে পরিচয় হয়েছিল এবং ওনাদের সাথে আমরা রেজিস্ট্রেশন করেছিলাম। এই হলো বিষয়। আর আজকে ভালো লাগলো, কারণ হলো আমাদের এখানে কিন্তু বড় একটা ভূমিকা রয়ে গেছে এই সফটওয়্যারের সাথে। সুতরাং আমাদের অনেক ভালো হলো এবং কোনো কিছু যদি সমস্যা হয় আপনারা তো আমাদের পাশেই আছেন, আপনাদের কাছ থেকে আমরা একটু জেনে নিতে পারবো। থ্যাংক ইউ ভাই। ওকে, আচ্ছা যাই হোক, টাইম হয়ে গেছে। আমরা একটু ইন্টারেক্টিভলি সোহেল ভাই একটু কমিউনিকেট করে আমাদের সাথে যে গুলো আছে, মোরলেস হচ্ছে আমরা সবার যে ট্রেনিং গুলো আছে সবাইকে একটু এনরোল করে এই কোর্সটাতে ইন্ট্রোডিউস করতে চাই। একটু এটাকে এনশিওর করতে হবে যে আমাদের সেন্টারের বাইরে যারা আমাদের আইজেক কোর্সের বাইরেও ওদের যারা নিজস্ব শিক্ষার্থী থাকবে অন্যান্য কোর্সের, তারাও করতে পারবে, তাই তো ভাই? হ্যাঁ হ্যাঁ, এভরিওয়ান ধরেন কোন একটা সেন্টারে কোর্স চলছে, 200 জনের কোর্স চলছে, তাদেরকে আমরা এখানে এনরোল করবো। তারা যেন ওই অপরচুনিটি গুলো নেই, ডিসকাস করলাম, সমস্যা নেই। তো আমরা একটু কমিউনিকেট করবো সবার সাথে, এটা নিয়ে যেন আরেকটু ড্রাইভ দেওয়া যায় আর কি, সবাইকে যেন করা যায়। তো সবাইকে ধন্যবাদ। কেউ যদি কোনো কিছু বলার না থাকে, আমরা অনেক সময় হয়ে গেছে, আজকে করতে পারি। আসসালামু আলাইকুম। ওকে, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।